আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি সব ঠিকঠাক আছে। ইজ এভরিথিং অল রাইট? আলহামদুলিল্লাহ। সো আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। আমরা সেল কেমিস্ট্রি এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করতে যাচ্ছি এবং আজকে আমরা তোমাদের সাথে এইচএসসি 27-এর বায়োলজিটাকে পড়তে চাই। তোমাদের বাবা মা পরিবার পরিজন কেমন আছে একটু আমাকে জানাও। আর আজকে আমরা বায়োলজির এই অধ্যায়টা দিয়ে শুরু করছি কেন, এটা নিয়ে বিস্তারিত আলাপ করব এবং তোমাদের সুন্দর বায়োলজির জ্ঞান আহরণ প্রক্রিয়াটা যেন আসলে সুন্দর হয় সেই চেষ্টা আমি করব আমার তরফ থেকে। তো তোমরা একটু আসো, একটু অপেক্ষা করি তোমাদের জন্য। তোমরা কেমন আছো এটা আমাকে একটু বলো, আর মনের মধ্যে কোনো কষ্ট আছে কিনা এইটাও আমাকে জানাবা, এইটাও আমাকে জানাবা। আচ্ছা, সবাই একটু আসো তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, তোমরা যারা জয়েন করছো তাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে বাকিরা একটু আসলে পরে আই ক্যান স্টার্ট অ্যান্ড হোপফুলি তোমরা। হ্যাঁ সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, সুস্থ আছি আমি। সবাই একটু আসো। ঠিকঠাক, ইয়েস। কেন আমরা সেল কেমিস্ট্রি পড়ব এইটা হইল ইস্যুজ, আমি একটু পরে ব্যাখ্যা করব যে কেন এটা উচিত পড়া বা এটা দিয়ে কেন উচিত। আজকের ক্লাসটাতে আমি চাই তোমরা আমার সাথে লিটারেলি এমনভাবে যুক্ত হও যেন তোমাদেরকে বোঝাইতে পারে আমি বায়োলজির মজাটা কোন জায়গায়, বায়োলজির মজাটা কোন জায়গায় এটা যেন আমি তোমাদেরকে বুঝাইতে পারি। ইজ অল রাইট? ইয়েস, অল রাইট। আচ্ছা, এখন আমি শুরু করলাম আল্লাহর অশেষ রহমতে এবং আল্লাহ তাআলাকে স্মরণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইন্টারমিডিয়েটের এই এইচএসসির 27 ব্যাচটাকে এমনভাবে পড়াইতে চাই যেটা আমি বিগত বছরগুলোতে করতে পারি নাই। এখন ঘটনা হলো যে প্রতিনিয়ত মানুষ তো উন্নতি করতে থাকে, তাই তো? প্রতিনিয়ত উন্নতি করতে থাকে, যদি তার চেষ্টা ঠিক থাকে তাহলে উন্নতি করা সম্ভব। সো আমার সেই চেষ্টাটুকু আছে এবং আমি মনে প্রাণে চাই তোমাদের সাথে থেকে তোমাদেরকে বায়োলজিটা একটু পড়াবো। সো আজকে আমি পাবলিক লাইভে, বা আমরা কেন পাবলিক লাইভে আসছি, বিকজ আমাদের টিচার প্যানেলের মধ্যে একটা পরিবর্তন আসছে এবং অনেকেই তোমরা যারা আমাকে চেনো বা টিম এফটিকে আগে থেকে জানো, বিকজ আমাদের এফআরসিতে অলমোস্ট 3,500 স্টুডেন্ট ছিল যারা নতুন প্যানেলের ক্লাস করে নেই। তো এই কারণে আমি একটু শুরু করতে চাই। আমাদের নতুন প্যানেল, পিসিএমবির নতুন প্যানেল যখন পড়াবে, তো অনেক স্টুডেন্ট হচ্ছে টিচারের সাথে যে আত্মার সম্পর্ক সেটা তৈরি হওয়ার জন্য অপেক্ষা করে যে আসলে কেমন পড়ায় বা আমি বুঝি কি না সেটা আগে ডিটারমাইন করে নেয়। তো আমি আগে 4টা ক্লাস নিয়েছি, সেটাকে আমি না, শুধু আমাদের টিচার প্যানেলের সবাই 4টা করে ক্লাস নিয়েছে। বায়োলজিতে 4টা করে ক্লাস হয়েছে এবং এই 4টা ক্লাসের সামারিতে মোটামুটিভাবে আমি বোটানি এবং জুলজির কিছু জিনিসকে আলাপ করেছি। আজকে থেকে একেবারে শুরু হবে একাডেমিক ব্যাচ এবং ইনশাল্লাহ এটা সপ্তাহে 2 দিন 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা করে চলবে। তোমরা যারা রেগুলার ক্লাস করো এবং জানো তাদেরকে বলছি, শোনো, আমাদের এইমার্সের এই যে আমাদের এখানে লোগোটা আছে, হ্যাঁ লোগোটা আছে, আর তোমরা যারা নতুন জয়েন করছো এখন বা এই মাত্র ফেসবুক লাইভে আছো, তোমরা একটু ইউজ টু হও নতুনদের উদ্দেশ্যে। পুরাতন যারা তারা জানে আমাদের অবস্থানটা বা আমাদের জায়গাটা জানে, নতুন যারা তারা তোমরা আমাদের সাথে একটু যুক্ত হয়ে একটু ফিল করো যে হোয়াট উই গোনা ডু টুডে। আচ্ছা, এটা আমাদের লোগো। যাই হোক, এটা আমরা কেন এইমার্স দিয়েছি, বিকজ আমাদের একটা এইম আছে যে আমরা এইচএসসি থেকে একটু ভালো মতন এটার কন্টেন্ট পড়ে এই কন্টেন্টটাকে আমরা অ্যাডমিশনে একটু যেন আমরা যুক্ত করতে পারি ভালো কিছু।
কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, আজকে আমি ওই যে তোমাকে বললাম, তোমাদের সবাইকে এর আগে জানাইছি যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, এই বছরের যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষায় অনেক স্টুডেন্ট পাস মার্ক পর্যন্ত উঠাইতে পারে নাই ফিজিক্সে, হায়ার ম্যাথে। বায়োলজির বিষয়টা কেমন? বায়োলজির বিষয়টা হচ্ছে যে অনেকে এটাকে চিন্তা করে যে বায়োলজি ভালো পারলে মেডিকেলটাকে টার্গেট করে। তো মেডিকেলের যেই 30 মার্কের পরীক্ষাটা বায়োলজির ক্ষেত্রে, টোটাল 100 মার্কের ক্ষেত্রে বায়োলজি 30%। এই যে এমসিকিউ বেসড যেই অ্যাসেসমেন্ট প্রসেস, এইখানে আইসা একটু চিন্তা করতে হয় যে আমার ইনফরমেশন কতটুকু মনে আছে। তো অনেকে যেটাকে টার্গেট করে যে আমি একেবারে মেডিকেল ওরিয়েন্টেড পড়া পড়তে চাই, তাহলে সেক্ষেত্রে এই শুরু থেকে একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে শুরু করতে হয়। তো আমরা যেহেতু এইমার্স, এটা আমাদের শুধুমাত্র ফার্স্ট পেপার কোর্স, বুঝছো? তো তোমরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছো, তোমরা জানো যে আমরা লাইভে চেষ্টা করি আমাদেরকে একটু বোঝানোর জন্য, আর ভিতরের গ্রুপগুলোতে যতটুকু ক্লাস হওয়ার সেটা হয়। আমরা টোটাল এখন 20টা কোর্স রান করতেছি, এবং 20টা কোর্স, ক্লাস 9-এর 4টা, ক্লাস 10-এর 4টা, ইন্টারমিডিয়েটের 27-এর 4টা শুরু হলো, 26-এর 4টা আছে, আর আমাদের এসএসসি এফআরসি এবং এইচএসসি এফআরসি আছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এইচএসসি 25 ব্যাচের অ্যাডমিশন ব্যাচ মেডিব্লাস্ট 2.0 আছে। তো এতগুলা কোর্সের কোয়ালিটি কন্ট্রোল করে ঠিকমতো পড়াইতে গেলে যে জিনিসগুলো বা যে ফ্যাক্টরগুলো থাকা দরকার, বছরের কালক্রমে আমরা সেগুলোকে আনার চেষ্টা করতেছি। তো এখন আমি যেহেতু মেডিকেলকে টার্গেট করছি, তাহলে আমাকে প্রথম থেকে একটু সচেতন হওয়া লাগবে। বায়োলজিতে 1 থেকে 12টা চ্যাপ্টার আছে, কিতে মানে ফার্স্ট পার্টে, প্রথম পত্রে। তো এখন এগুলোর মধ্যে প্রথম চ্যাপ্টারটা হইল কোষের গঠন নিয়ে। আমি এটা নিয়ে কথাই বলতে চাই না। আমি এরপরে আছে কোষ বিভাজন, ওইটা নিয়ে আমি এখন কথা বলবো না, পরে ক্লাসে কথা বলবো যখন আমি ওই চ্যাপ্টারটা পড়াবো। আমরা এখন আজকে এই 1 থেকে 12-র মধ্যে শুরু করছি হচ্ছে তৃতীয় চ্যাপ্টারটা, থার্ড চ্যাপ্টার, তৃতীয় অধ্যায়। আমার কাছে সব সময় মনে হয় যে এই অধ্যায় দিয়ে বায়োলজিটা শুরু করা উচিত, এবং আমি তাই করব। আর এরপর আমি পড়াবো সপ্তম অধ্যায়, বোটানির সপ্তম অধ্যায়। এই 2টা অধ্যায় আমি আগে পড়াবো। এবং আমার কাছে মনে হয় তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ, এবং তোমরা জানো নটরডেম, হলিক্রস এবং সেন্ট জোসেফেরও ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে, ওদের পরীক্ষা সম্ভবত 8 তারিখ বা 9 তারিখ হবে, অথবা 15 তারিখ হইতে পারে, 8 তারিখ বা 9 তারিখের মধ্যে হবে। সো আমি এই সময়টাতে চেষ্টা করব তৃতীয় আর সপ্তম অধ্যায়টাকে শেষ করার। এখন অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকে যে স্যার, একটা অধ্যায় শেষ করতে কত সময় লাগতে পারে? তো অধ্যায়ের ব্যাপ্তির উপর নির্ভর করবে এটা কত সময় লাগবে। অ্যাকর্ডিংলি আমার এখানে 6টা ক্লাস লাগবে। থার্ড চ্যাপ্টার শেষ করতে যদি আমি 2 ঘন্টা করে পড়াই বা পৌনে 2 ঘন্টা করে পড়াই, তাহলে মোটামুটি 6 ক্লাসে আমি শেষ করতে পারবো। আর 7 নম্বর অধ্যায়টা শেষ করতে 4টা ক্লাস লাগবে, 4টা ক্লাস লাগবে। বুঝতে পারছি? তো তোমরা ইন্টারমিডিয়েটে যখন লেখাপড়া শুরু করবা, তখন সবচাইতে যেই জিনিসটা দরকার সেটা হইল কনসিস্টেন্সি। যদি এই কনসিস্টেন্সি ঠিক থাকে, তাহলে তোমরা লেখাপড়া করে ভালো কিছু করতে পারবা বলে আমাদের বিশ্বাস। বুঝতে পারছি? এটা বিগত বছরগুলোতে হয়ে আসছে, এবং টিচারদের মধ্যেও কনসিস্টেন্সি, স্টুডেন্টের মধ্যেও কনসিস্টেন্সি। এখন আমি তোমাদেরকে কি দিতে পারি এটা আজকে প্রমাণিত এখানে করে দিব। তো কনসিস্টেন্সি দরকার, প্লাস তোমাদের দরকার হচ্ছে পজিটিভ এনার্জি। পজিটিভ এনার্জি এই ইন্টারমিডিয়েটের লাইফটা তোমাকে বারবার ড্রেইন করে ফেলবে, কাজের চাপে ড্রেইন করে ফেলবে। বুঝতে পারছি? ওই ড্রেইন সিস্টেমটা থেকে তোমাদেরকে একটু বাইর হইতে হবে। সো স্যার, এনডিসি এইচএসসিতে কি বায়োলজি 9, 10, 11 কি দিবে না? দিবে, দিবে। হ্যাঁ, অবশ্যই দিব, ওইটা আমি রাখছি তো, অবশ্যই দিব, অবশ্যই দিব। আচ্ছা, সো শুরু করলাম। তোমরা যারা মোটামুটিভাবে আসছো রাকিব সেলিম আইডি থেকে, ডেফিনেটলি তুমি নিশ্চিত থাকো, কনফার্ম করে দিব তোমাদের। সো তোমরা একটু খাতা কলম বাইরে নাও সবাই। আয়ন ইব্রাহিম, আমি চেষ্টা করব তোমাদেরকে এটা একটু একটু গুছায় দেওয়ার। সেল কেমিস্ট্রি অনেক অনেক
অনেক জটিল জিনিস। আজকে আমি একটু দেখাই তোমাদেরকে আমি কি কি তোমাদের জন্য নিয়ে আসছি। তো শুরুতে বিশাল কিছু কথাবার্তা আছে, মানে কেমন কেমন কথাবার্তা, এটা তোমাদেরকে আমি বুঝাবো। কিছু জিনিস আমি লিখে রাখছি শুরুতে, আর আমি কিছু জিনিস লিখবো মাঝখানে। আমাদের জীবনটাকে বা আমাদের এই আমাদের বডি, যেটা আমাদের লিভিং বডি, এই বডির কিছু অতিমাত্রিক মৌল আছে। এই অতিমাত্রিক মৌল হচ্ছে যেগুলা আমাদের বডির জন্য লাগবেই, এবং আমাদের জন্য কিছু স্বল্পমাত্রিক মৌল আছে বডিতে, যেগুলো মোটামুটিভাবে লাগে, কাজ করে। শুধুমাত্র খালি আমি এই ব্যাখ্যাগুলো যদি দেই তাহলে আজকে রাত পার হয়ে যেতে পারে, কিন্তু আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে সিলেবাসের মধ্যে থাকার, আর তোমাদেরকে একটু বোঝানোর যে একটা অধ্যায় কেমন হয়। যেমন বোটানিতে আমরা সাধারণত, বোটানিতে আমি আবুল হাসান স্যারের বইটাকে বেশি প্রেফার করি। আবুল হাসান স্যার, এছাড়াও অক্ষরপত্র প্রকাশনীর বই আছে, মাজেদা আপার বইও আছে। এই যে কোষ রসায়ন, এই অধ্যায়টা অ্যাবসলিউটলি 43 পেজের একটা অধ্যায়, 43 পেজ। এবং এই 43 পেজের মধ্যে অজস্র অসংখ্য ইনফরমেশন আছে। সকল ইনফরমেশন মনে রাখা পড়াটা একটু ক্রিটিক্যাল, একটু জটিল। তাই কিছু কিছু ইনফরমেশন আমরা মানে তোমাদের হাতে দিয়ে আমি সেগুলাকে পড়াবো না। বুঝতে পারছি? তোমরা যারা এই মার্চে ভর্তি হবা, এই মার্চে ভর্তি হওয়ার জন্য তোমরা আমার সাথে কানেক্টেড ফিল করো কিনা সেটা আজকে এবং মঙ্গলবার দিন বুঝে ফেলবা। বুঝতে পারছি? এবার দেখো, তো আমি এই স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, তোমরা দেখো এই স্লাইডে কি আছে। এখন ঘটনা হচ্ছে, স্যার তাহলে এখানে একটা বিশাল ঘটনা, ঘটনা লিখছি এখানে, বিশাল ঘটনা। এগুলা কি, এগুলা কেমন আমি বলবো। যেমন ধর আমি কিছু নাম বলি: আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, সেরিন, থ্রিওনিন, অ্যাসপারজিন, গ্লুটামিন। নামগুলো তোমাদের কাছে একটু আনকমন লাগতেছে, এগুলো সব হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিডগুলো দিয়ে আমাদের বডি তৈরি হয়, কারণ আমাদের বডি তৈরি হইতে প্রোটিন লাগবে। বুঝছো? প্রোটিন লাগবে। তাহলে প্রোটিন হইল পলিমার, আর পলিমারের ছোট ছোট খণ্ড হচ্ছে মনোমার। এগুলা সব হচ্ছে মনোমার। পড়াবো আমি এগুলা। তারপর আমি তোমাদেরকে একটু দেখাই, কিছু নাম টাম লিখে রাখছি, এগুলো আমি মাঝখানে মাঝখানে পড়াবো, একটু দেখাচ্ছি। এই শব্দগুলো আমি পড়াবো: ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস। নামের শেষে ওজ আছে। কোত্থেকে এগুলো আসলো? কারণ আমি আজকে কার্বোহাইড্রেট পড়াবো। কার্বোহাইড্রেট কেন পড়াবো? কারণ সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন শুরু করার জন্য মনে রাখতে হবে যে আমাদের বডি, আমরা যে দাঁড়ায় আছি, কথা বলতেছি, দেখতেছি, ভাবতেছি, আচরণগুলোকে ঠিক রাখতেছি, এই যে এত কিছু করতেছি, এই প্রত্যেকটা জিনিসের ভিতরে কেমিস্ট্রি আছে, এবং সেই কেমিস্ট্রিকে ফিল করতে হবে যে কেন হয় এগুলো। তা আমি কিছু নাম দিছি, এবং এখানে কিছু উদাহরণ এবং ভূমিকার কথা লেখা আছে, যেগুলো প্রাথমিকভাবে তোমাদের কাছে মনে হবে এইরকম কেন। মানে এই যে একটা শব্দ, হ্যাঁ, গ্লিসারেলডিহাইড, এটার নাম কেমন যেন লাগতেছে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এই শব্দগুলোর মিনিং বোঝা, আমি আজকে সেটাই চেষ্টা করব। ক্লাস মোটামুটিভাবে 1.25 ঘন্টার কাছাকাছি হইতে পারে। আমি কিন্তু এখনও ক্লাস শুরু করিনি, খালি বলতেছি কি কি বলবো। তো এই নাম তোমাদের সামনে আসবে, যেমন ধরো এরিথ্রোস, এই নামগুলো তোমাদের সামনে আসবে। রাইবোস, গ্লুকোজ, সেডোহেপ্টুলোজ, শব্দটা হচ্ছে হেপ্টুলোজ। এখন শব্দটা এটা হেপ্টোস, হ্যাঁ, সো এটা হেপ্টোজ হবে, সেডোহেপ্টুলোজ, আমি ঠিক করে দিচ্ছি। এরপর দেখো কিছু যৌগের চেহারা হবে এইরকম। এখন তোমার কাছে প্রাথমিকভাবে মনে হইতে পারে ইটস ভেরি টাফ। আসলে টাফ না, আসলে সহজ। আমি একটু দেখাচ্ছি। তারপর আমি কিছু নাম তোমাদের সামনে আজকে নিয়ে আসছি, যে ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড, এগুলা কি। কমন সেন্স কিছু অ্যাপ্লাই করলে এই চ্যাপ্টারে ভালো করা একেবারেই সম্ভব। সম্ভব, আমি দেখাচ্ছি। আমি আজকে তোমাদেরকে পড়ানো শুরু করবো কোত্থেকে সেটা একটু বলি। আমি একটু বলি, তোমরা মানে অনেক কিছু আমি এখানে লেখা আছে, অনেক কিছু। একটা বডিতে, একটা
বডি, মানে একটা হচ্ছে লিভিং বডি, আমাদের যে বডি, এই বডিতে অ্যারাউন্ড কতগুলা মৌল থাকতে পারে? যদি একেবারে এসেনশিয়াল এলিমেন্টসের কথা বলি তাহলে 17টা মৌল থাকতে পারে। এর মধ্যে আমাদের এই জীবকোষের প্রধান প্রধান যে জৈব রাসায়নিক পদার্থ, এগুলো দিয়ে আমি একটু পড়ানো স্টার্ট করলাম। হ্যাঁ, দেখো, প্রথম পয়েন্ট, আমাদের বডিতে কার্বোহাইড্রেট আছে, শর্করা। আজকে আমি এইটাই পড়াবো, আজকে আমার শুধুমাত্র এইটা টার্গেট পড়ানো। আর যেহেতু এটা পাবলিক লাইভ ক্লাস, মানে অনেক স্টুডেন্ট আছে যারা এই মার্চে হয়তো আসবে না বা নতুন আজকে দেখতে আসছে, আমি তাদের জন্য এগুলো একটু লিখে রাখছি, একটু দেখার জন্য। কার্বোহাইড্রেটের মধ্যে শর্করা বলতে আমরা যা বুঝি এগুলো হচ্ছে সেই শর্করা। তো এক্সাম্পল কি কি আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এরকম অসংখ্য আছে। আমার বিশ্বাস তোমরা এই নামগুলো শুনছো। আচ্ছা, তাহলে প্রোটিন আছে। কি কি প্রোটিনের নাম জীবনে শুনছো? অ্যালবুমিন, হিমোগ্লোবিন, অরাইজিনিন, ক্যারোটিনয়েড, এগুলো প্রোটিন। তাহলে আমাদের বডিতে আর কত কিছু আছে? লিপিড আছে, অ্যামিনো অ্যাসিড আছে, এনজাইম, কোএনজাইম, নিউক্লিক অ্যাসিড, রঞ্জক, ভিটামিন, হরমোন, জৈব অ্যাসিড, অ্যালকালয়েড, টার্পিনয়েড, অ্যান্টিবায়োটিক, গ্লাইকোসাইড, ফেনোলিক যৌগ। এগুলা নিয়ে যদি আমি পড়ানো শুরু করি তাইলে এই কোর্স বা এই ক্লাস শেষ হইতে অনেক সময় লাগবে। আমি শুধু আজকে কার্বোহাইড্রেট নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে? কার্বোহাইড্রেট। তাই এবার শুরু করা যাক, বিসমিল্লাহ। শুরু করলাম। হ্যাঁ, এবার প্রথমে আমি কিছু জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করি। স্যার, বুঝলাম আমাদের পজিটিভ এনার্জি লাগবে, কনসিস্টেন্সি লাগবে, আমি ইন্টারমিডিয়েট থেকে মেডিকেল পর্যন্ত যাইতে চাই। তাহলে স্যার, আমার মোট অধ্যায় হলো 24টা, আর 24টা অধ্যায়ের একটা অধ্যায় হলো কোষ রসায়ন। তাহলে স্যার, আমি এই কোষ রসায়ন শুরু করলাম। তাহলে স্যার, এই যে কোষ রসায়ন, এটার ইংলিশ কি স্যার? এটার ইংলিশ হচ্ছে সেল কেমিস্ট্রি। তাহলে এইটা হইল সেল কেমিস্ট্রি। তো সেল কেমিস্ট্রি তো স্যার বুঝলাম, এখানে তো অনেক রাসায়নিক উপাদান আছে। এর মধ্য থেকে আমি কোনটার কথা বলবো স্যার? আমি এর মধ্যে থেকে পড়াচ্ছি আজকে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট শুধু আমি একটাকে টার্গেট করেছি। এখন স্যার, এই কার্বোহাইড্রেট নামের মধ্যে খেলাটা স্যার কেমন নাম? তো এক হইল কার্বন, আরেকটা হইল হাইড্রেট, শব্দ দুইটা শব্দ। তাহলে এই যে কার্বন, এইটার সাথে হাইড্রেট শব্দটা আছে, इसका मतलब होता है যে এই কার্বনের সাথে পানিকে যুক্ত করা হয়েছে। তো যখন পানি কার্বনের সাথে যুক্ত হয় তখন আমরা এটাকে বলি কার্বোহাইড্রেট বা কার্বনের জলায়ন অথবা হাইড্রেটস অফ কার্বন। এই শব্দটার উৎপত্তি হচ্ছে হাইড্রেটস অফ কার্বন, অথবা বাংলায় যদি একটু বলো তাহলে এইটার নাম হইল কার্বনের জলায়ন। এখন স্যার, ইন্টারমিডিয়েটে উঠলে স্যার এটাকে কিভাবে পড়তে হবে? এটাকে পড়ার বুদ্ধিটা হইল, আমি তোমাদেরকে একটা ছোট্ট ছক আগে দেখাই। ছক দেখানোর আগে আরেকটা জিনিস বলি। শব্দটা দুইটা, হ্যাঁ, দুইটা শব্দ, খালি একটু শোনো। প্রথম শব্দটা হইল পলিহাইড্রক্সি। একটু খেয়াল করো, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। তোমরা কি ছোটবেলায়, তোমরা তো এইচএসসি 27 ব্যাচ, মানে এসএসসি 25 ব্যাচ, কেমিস্ট্রি 11 নম্বর অধ্যায়টা পড়ছিলা, অর্গানিক কেমিস্ট্রি? আচ্ছা, তো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড ও পলিহাইড্রক্সি কিটোন, এই যে শব্দটা, এই শব্দটা একটু মাথায় রাখো। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর পলিহাইড্রক্সি কিটোন, এদের জাতক সমূহকে বলে কার্বোহাইড্রেট। এদের জাতককে বলে কার্বোহাইড্রেট। তাহলে এদের যে জাতক, সকল জাতক, এইটাকে বলা হয় কার্বোহাইড্রেট, শর্ট ফর্ম।
এখন তোমরা আমারে বলো, তোমরা অবশ্যই অ্যালকাইল চিনো। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা থাকে সেটা অ্যালকাইল। তাহলে এইখানে যদি CHO থাকে, এটা অ্যালডিহাইড। এটা নতুন করে আজকে চেনানোর কিছু নাই, এটা অ্যালডিহাইড। আবার তোমরা এইটা জানো যে CO এটা হইল কিটোন, এটা কিটোন। CO গ্রুপটা হচ্ছে কিটোন। আবার COOH এটা হইল ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড এর কার্যকরী মূলক। আবার এইটা হইল অ্যাস্টারের কার্যকরী মূলক। তো এই জিনিসগুলো তোমরা দেখে আসছো। এখন আমরা কেন সেল কেমিস্ট্রি পড়বো? আমরা যখন বলি, যেমন তোমরা ছোটবেলায় পড়ে আসছো, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন, লিপিড, পলিমার দিয়ে তৈরি। আবার ছোটবেলায় পড়ে আসছো উদ্ভিদ কোষের কোষপ্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ থাকে। এখন সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলা কেমন? তারপর তোমরা পড়ে আসছো গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, গ্যালাক্টোজ, এই নামগুলো শুনে আসছো। তো পরবর্তী অধ্যায়গুলোতে যাওয়ার সময় এই যৌগগুলার চেহারা মনে রাখা জরুরি, তাই এটা শুরু হয়েছে। তাহলে তোমরা ছোটবেলায় যখন SSC-তে ছিলা, অর্গানিক কেমিস্ট্রিটা পড়ে আসছো, তার মানে এই CHO এইটা হইল অ্যালডিহাইড, ঠিক আছে? CO মূলক এটা হইল কিটোন, তাই না? কিটোন মূলক। একটু সুন্দর করে আমার সাথে লেখো, দেখো পারো কিনা, একটু চেষ্টা করো। দুষ্টামি তো করাই যায়, জীবন একটা, যে কোনো সময় আজরাল এসে বলবে চল বেটা যাই। তো তার আগে ভালো কিছু চেষ্টা করাটাই একটা মানুষের বৈশিষ্ট্য হবে এবং ইচ্ছা হবে, তাই তো? কিটোন এটা হইল ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। তাইলে এইটা হইল ফ্যাটি অ্যাসিড। আর এই যে এটা হইল অ্যাস্টার। অ্যাস্টার। এখন আমি আজকের ক্লাসে সমযোজী আয়নিক আর হাইড্রোজেন বন্ড নিয়ে কথা বলতে চাই না। এটা ধরে নিলাম এবং ধরে নেওয়া উচিত যে একটা স্টুডেন্ট SSC স্তরে এটা পড়ে আসছে। তাইলে আমি কি সংজ্ঞাটা বলতেছি? আমি সংজ্ঞা বলতেছি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর পলিহাইড্রক্সি কিটোন এবং এর জাতক সমূহকে কি বলে? কার্বোহাইড্রেট বলে। আচ্ছা, ভালো কথা। একটা ছক তোমাদেরকে দেখাই, এটা একটা ছক দেখলে তোমার কাছে প্রথম মনে হইতে পারে, ইরে বাবা রে বাবা, এ কি বিশাল জিনিস। আসলে এটা এত বিশাল জিনিস না, একটা নর্মাল জিনিস। তোমরা আমার সাথে একটু স্টাডি করো। কার্বোহাইড্রেটকে 3টা বেসমেন্টে ভাগ করা হয়েছে। একটা হইল স্বাদের ভিত্তিতে। তো আমি এগুলো বোর্ডে লেখা সময় নষ্ট করতে চাই না, আমি এই জন্য বইয়েরটা দেখাচ্ছি। স্বাদ, যদি মিষ্টি লাগে তাহলে এটার নাম হইল সুগার। সুগার, তোমরা চিনি খাও, চিনি মিষ্টি লাগে, কিন্তু মনে করে দেখো তো ভাত খেলে কি মিষ্টি লাগে? লাগে না। ভাতের কোনো টেস্ট নেই, কেমন যেন। এই কারণে ভাতের সাথে যা আমরা খাই সেটার টেস্ট পাই। যেমন ভাতের সাথে আমার ফেভারিট করলা ভাজি, আমি যদি এখন করলা ভাজি ভাতের সাথে মিলাই তাহলে করলা ভাজির টেস্ট পাবো। এরপরে যদি আমি ডিম ভাজি খাই তাহলে আমি ডিম ভাজির টেস্ট পাবো, কিন্তু আমি সাথে কিন্তু ভাত দিয়ে খাচ্ছি, ভাত ছাড়া আমি খাইতে পারতাম না। তো ভাত হইল একটা নন সুগার। তাইলে সুগার বলতে বোঝায় যেটা হইল মিষ্টি, আর নন সুগার বলতে যা বোঝায় সেটা হইল মিষ্টি না। তাহলে স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? 2 ভাগে। তোমরা একটু আমার সাথে এটা লিখতে পারো। অর্গানিক কেমিস্ট্রি ইজ ফেভারিট, থ্যাংক ইউ। আর আর অগ্নিদ্র চক্রবর্তী না, দরকার নাই। তোমরা যারা কেবলমাত্র SSC 25-এর ব্যাচ, মানে HSC 27-এর ব্যাচ, কেবলমাত্র তোমরা থাকলেই হবে। আর তোমাদের জুনিয়রদের মধ্যে যারা আসো তারা চাইলে দেখতে পারো যে ইন্টারমিডিয়েটে কেমন লাইফ বা কেমন লেখাপড়া আছে। এবার খেলাটা হচ্ছে এইখানে, আজকে খেলা এইখানে হবে। আমি এখানেও যাব না, এখানেও যাব না, এগুলো আমি পরে পড়াবো পেইড ব্যাচে, এই মার্সের মূল গ্রুপে পড়াবো। আজকে আমি একটু দেখাই তোমাদের। তো মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড নামে 4টা নাম আছে। আর বিজারণ ক্ষমতা কেন
কারণ একটু পরে যদি আমি লিখছি না, একটু আগে অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন গ্রুপ, তো অ্যালডিহাইড আর কিটোন গ্রুপ থাকলেই সেটা বিজারণক্ষম হবে। তো বিজারণ ক্ষমতার ভিত্তিতে দুই রকমের কার্বোহাইড্রেট আছে। এক, যেটা বিজারণ করতে পারে, এটার নাম রিডিউসিং সুগার, আর যেটা পারে না এটার নাম নন রিডিউসিং সুগার। তো নন রিডিউসিং সুগারের আবার অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে। আপাতত তোমরা এইখানে ফোকাস করো, এইখানে। তো এই কারণে আমি এই পুরা ছকটা লিখি নেই, আমার লিখতে প্রয়োজন বোধ হচ্ছে না। তাহলে আমি যদি কার্বোহাইড্রেটের কথা বলি, তো স্যার কার্বোহাইড্রেটে তো CH2O আছে, 1:2:1 আছে, এটা বললেন না, ওইটা আসলে রং ডেফিনেশন। ওইটা ডেফিনেশন না, ডেফিনেশন হচ্ছে এটা, যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রক্সি কিটোন এবং এদের জাতক সমূহকে কার্বোহাইড্রেট বলে। ওকে, আচ্ছা। তাহলে এখন কার্বোহাইড্রেটকে একটু ভালোবেসে আমরা এইভাবে লিখি CHO। তাহলে এই কার্বোহাইড্রেট কিন্তু এই CHO মানে এটা না, কিন্তু এটা কার্বোহাইড্রেট না, এটা অ্যালডিহাইড। ওটা কার্যকরী মূলক। তো এটাকে আমি কার্বোহাইড্রেটের শর্ট ফর্ম বলতেছি। তাহলে স্যার এটা হইল রাসায়নিক গঠনের ভিত্তিতে একটু তাকাও, আজকে মজা লাগবে, আমি এখনো মূল পড়ায় যাইতেই পারিনি। তাহলে এই যে রাসায়নিক গঠনের ভিত্তিতে আমি যে মানে ওকে বলছি, তাহলে এখানে টোটাল কয়টা ভাগ আছে বলতে পারো? 3টা। এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা। একটা সাধারণ স্বাভাবিক ছেলে মেয়ে এটা ছোটবেলায় পড়ে আসছে যে মনো এই শব্দটার মানে হইল এক। তোমরা এগুলো পড়ে বড় হয়েছ, তাইলে আমার একটু বলো তো, মনো এই শব্দটার মানে একটা, মনো মানে এক। যখন তুমি ডাই বলবা এই শব্দটার মানে 2, ছোটবেলায় পড়ে আসছ। তাহলে ট্রাই এই শব্দটা 3, টেট্রা এই শব্দটা 4, পেন্টা এই শব্দটা 5, এগুলা কাজে লাগবে। তারপর হেক্সা এই শব্দটা হইল 6, আমরা পড়ব। তারপরে হেপ্টা এই শব্দটা হইল 7। তাহলে অক্টা, ননা এই পর্যন্ত আছে, আমি ওইদিকে গেলাম না। আরেকটা শব্দ দেখো, মাথায় রেখো, অলিগো একটা শব্দ আছে, অলিগো। এটার মানে হইল কম সংখ্যক। কত কম? একটা মোটামুটি রেঞ্জ ধরো 3 থেকে 10-এর মধ্যে। তাহলে এই যে অলিগো এই শব্দটার মানে হইল কম। মোটামুটি আজকের দিনের জন্য একটু পড়াচ্ছি, আমি এখনো ডিপ ডিগিং করি নাই। ডিপ ডিগিং এই মার্সে করব। অলিগো শব্দের মানে কম, আর পলি এই শব্দটার মানে হইল বেশি। তো পলি মানে কি? বেশি। আর অলিগো মানে হইল কম। এবং এই নামগুলা তোমাদের জানা স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে স্যার এই যে রাসায়নিক গঠনের ভিত্তিতে, তাহলে আমি যদি এখন বলি মনোস্যাকারাইড, এইটার মানে হইল এই যৌগগুলাকে ভাঙলে মানে একাধিক কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, একটা প্রকৃতির কার্বোহাইড্রেট পাওয়া যাবে। সেখানে কার্বন সংখ্যা ভিন্নতা অনুসারে নাম আলাদা হবে। কিন্তু মনোস্যাকারাইডের পরে ডাই আলাদা করার দরকার নাই। এখানে আমরা ডাইও পড়তে পারি, অলিগিও পড়তে পারি। ডাই বা অলিগোস্যাকারাইড কেন? কারণ ডাই বললে এখানে কেবলমাত্র 2টা কার্বন বোঝায়, 2টা মনোস্যাকারাইড, অ্যাকচুয়ালি 2টা মনোস্যাকারাইড। আর অলিগো বললে আমরা 3 থেকে 10টা মনোস্যাকারাইড বুঝি। তো এমএস মানে মাইক্রোসফট, না, এমএস মানে মনোস্যাকারাইড। তাহলে এই শব্দ দুটা যদি আমার জানা থাকে, তাহলে আমি এটা বুঝবো। আমি এইখানে পলিস্যাকারাইড বলতেছি, পলিস্যাকারাইড। এর চেয়ে বেশি আমার লেখার আজকে সময় হবে না, উচিত হবে না। এই মনোস্যাকারাইড হচ্ছে একক অণু। তো এইখানে কার্বন সংখ্যার ভ্যারিয়েশন থাকতে পারে। এবার কি হয় দেখো, এই মনোস্যাকারাইড এটা কার্বনের সংখ্যার উপর নির্ভর করে। যদি কার্বন 3টা হয়,
কার্বন 4টা হয়, কার্বন 5টা হয়, কার্বন 6টা হয়, কার্বন 7টা হয়, তাহলে এদের কার্বনের সংখ্যার উপর বেস করে নাম্বারটা পরিবর্তন হয়। বলে স্যার তাহলে কার্বনই কেন? কারণ ওয়াইডলি ইউজড এবং সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় যে যৌগ সেটা হচ্ছে কার্বন। তাহলে এই যে কার্বন, তাহলে আমি যদি একটা সিম্পলি C5C6C7 লিখি, তাহলে তোমরা এই টার্মসগুলার একটু মনে রাখো। তোমরা একটা ক্লাস আগে বোঝো, এইরকম অনেকগুলা ক্লাস করে করে একটা চ্যাপ্টারকে শেষ করতে হবে। তোমরা আগে সেই ফিলিংসটা নাও। তাহলে এইটার নাম হলো ট্রায়োজ, এইটার নাম হলো টেট্রোস, এইটার নাম হলো পেন্টোজ, এইটার নাম হলো হেক্সোজ, এবং 7 কার্বন এইটার নাম হেপ্টোজ। এখন তুমি চিন্তা করতে পারো, স্যার শুরু করলেন ট্রায়োস দিয়ে কেন? ডায়োস কোথায়, মনোস কোথায়? তো মনোস তো হচ্ছে 12th ফেলে আছে। তো এখন কারণটা হচ্ছে, স্যার আপনি নামের শেষে আবার ট্রাই তো লাগাইছেন, আবার ওজ লাগাইছেন কেন? এটা তো আমি লাগাই নাই, বিজ্ঞানীরা লাগাইছে। আমি একটু তোমাদের কাছে তথ্যটা সম্প্রচার করতেছি। এই ট্রাই শব্দের মানে হইল 3 কার্বন, আর এই ওজ এই শব্দের মানে হইল চিনি বা শর্করা। সোজা না বিষয়টা? তাই 3 কার্বনের যৌগের নামই হলো ট্রায়োস। এখন এই জিনিস স্যার পড়া লাগার জন্য তা ট্রাই দিয়ে শুরু হয়েছে কেন? তাহলে মনস কেন হইল না? মনস তো আছে 12th ফেলে, ও হচ্ছে চাকরি বাকরি পাইয়া হচ্ছে দেশকে সার্ভ করতেছে। তো দেশকে সার্ভ করার জন্য কোনো নির্দিষ্ট চাকরির দরকার নাই। দেশকে সার্ভ করা হইলো একটা ভেগ টার্ম, একেবারে ভেগ টার্ম। অ্যাকচুয়ালি নিজের কাজটা ঠিকমতো করাই হলো সব কিছু। ওটা দেশপ্রেম হোক, দায়িত্ববোধ হোক, নীতি নৈতিকতা হোক, যা ইচ্ছা তা হোক, এভরিথিং কামস টু ইন দ্য সেম প্লেন, যে আমি যেই কাজটা পারি সেই কাজটা ঠিকমতো করতে পারি কিনা, এটাই হলো সব কিছুর প্রেম। তো ওই যে C3 হইলো 3 কার্বন একটা যৌগ, এটা হলো চিনি, এই জন্য নাম দিছি ওজ। তাহলে স্যার এইগুলো করতে গেল ডাইস্যাকারাইড কা মতলব ক্যা হ্যায়? এটা হচ্ছে 2টা মনোস্যাকারাইড একসাথে হবে এবং এইটার খেলা এইখানেই শেষ। কিন্তু এইখানে তো খেলা আছে, 3টা মনোস্যাকারাইড একসাথে হলে তার নাম কি হবে? এই তখন আইসার নাম একটু চেঞ্জ হয়। তো আজকের দিনে তোমরা আমার সাথে যে ক্লাস করতেছো, তাহলে তোমরা যারা আমার সাথে এখন আসো বা তোমাদের ধৈর্য সেই পরিমাণ আছে, তোমরা ফিল করো যে এইভাবে করে আমরা পড়বো। বুঝতে পারছি? এই জন্য আমরা লাইভ ক্লাস দিচ্ছি। আবির নিছে, আমি নিচ্ছি, কালকে রাহুল সাহেব নিবে, এরপরে উচ্ছ্বাস নিবে ক্লাস। তো ক্লাসগুলো করার পর তোমরা ফিল করবা যে আমাদের সাথে তোমাদের আত্মার বন্ধনটা তৈরি হয়েছে কিনা। এটা হলো সেটার একটা ডেমো ভার্সন। বুঝতে পারছি? তাহলে যদি 3 কার্বনের থাকে, তাইলে এইটার নাম ট্রাইস্যাকারাইড। আর যদি 4 কার্বনের মানে 4টা মনোস্যাকারাইড থাকে, তাইলে এইটার নাম টেট্রাস্যাকারাইড। আর যদি 5টা মনোস্যাকারাইড একসাথে থাকে, তাইলে এইটার নাম পেন্টাস্যাকারাইড। এখন তোমরা প্রশ্ন, স্যাকারাইড বলতেছেন কেন স্যার? স্যাকারাইড মানে হচ্ছে চিনি, এইটার শর্ট ফর্মই ওজ। এরপর হেক্সাস্যাকারাইড অনেক আছে, তার মানে হইল এই যে ট্রাইস্যাকারাইড, তার মানে এইটা হইল 3টা মনোস্যাকারাইড, 4টা মনোস্যাকারাইড আর 5টা মনোস্যাকারাইড। এবার বলো তোমরা আমার সাথে লিখতে পারছো কিনা? এবার বলো তোমরা আমার সাথে লিখতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে, এখন আমার বলো। হ্যাঁ, এখন আমি বলছি এটা কি কেমিস্ট্রি ক্লাস কিনা? আরে বেটা, কেমিস্ট্রি মানেই বায়োলজি, বায়োলজি মানেই কেমিস্ট্রি। কোনোটার সাথে কোনোটাকে আলাদা করা যাবে না, সবই এক, সবই এক। ঠিক আছে, আরশা সুলতানাড়ি থেকে
বলো, আমারে বলো, তোমরা কি আমার সাথে একটু লিখছো, লিখতে পারছো? দেখো, লেখাপড়াটা হচ্ছে একটা জ্ঞানগর্ভ বিষয়, এটার একটু ফিল করতে হয়, এটারে তামসা করে হবে না, এটারে আন্দোলন করে হবে না। এটারে ফিল করতে হবে অন্তর থেকে। তো অন্তর থেকে যদি ফিলিংস আসে তাইলেই সম্ভব। উত্তেজনাটা একটা ক্ষণস্থায়ী বিষয়। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কনসিস্টেন্সি। লেখা হয়েছে? তা আমরা আজকে কি ফিলিংসে পড়াচ্ছি আমি জানো? মানে আমি ঘরের ভিতরে যেভাবে পড়াই সেভাবে, এখানে কোনো উচ্চ বাচ্চ নাই, আমরা ঘরে এইভাবেই পড়াই, আমি এইভাবেই পড়াই। এখন কথা হলো স্যার, তাহলে স্যার একটু কেমিস্ট্রি শুরু করে দিই স্যার। তাইলে স্যার বিশ্বাস করেন, এই যে এখন খেলাটা শুরু হবে, এতক্ষণ আমি যা পড়াইছি এগুলা সব হচ্ছে সংবাদ শিরোনাম। তাইলে একটা জিনিস একটু খেয়াল করি, তাইলে এইটার নাম হইল ট্রায়োস। তো ট্রায়োস কয় কার্বন? 3 কার্বন। আমরা আজকে যৌগ বানানো শিখব, দেখি কতটুকু তোমরা আমার সাথে থাকতে পারো, এবং সেই প্র্যাকটিস করেই তোমরা আমার সাথে থাকবা। 3 কার্বনের 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 3 কার্বন। 3 কার্বন দিয়েই শুরু হইলো কেন? কারণ প্রত্যেকটা কার্বনের যোজনী হচ্ছে 4। তাহলে এই যে জিনিসটা প্রথম কার্বন, এই প্রথম কার্বনটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালডিহাইড। এটা হলো অ্যালডিহাইড। তাহলে এই অ্যালডিহাইড এই সেম ভাবে এইটা 3 কার্বন, কিন্তু এটা হইল কিটোন, এটা কিটোন। তো কিটোনে তো হচ্ছে কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড, তাই তো? তো এই জিনিসটা হচ্ছে অ্যালডিহাইড আর এইটা হইল কিটোন। এখন এই যে কার্বনের বামে এইচ ওএইচ, এইচ ওএইচ, এইচ, তাহলে অ্যাট লিস্ট পলিহাইড্রক্সি যে আমি এখানে বললাম, আমি যেখানে এই শব্দটা উচ্চারণ করলাম পলিহাইড্রক্সি, इसका मतलब क्या है? इसका मतलब है পলিহাইড্রক্সি হইতে গেলে অ্যাট লিস্ট 2টা হাইড্রোজেন তো থাকা লাগবে, তাই এটা ট্রায়োস দিয়ে শুরু হয়। এবং মাথায় রাখবা, এখানে কার্বনের নাম্বারিংটা ইম্পর্টেন্ট। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এইটার নাম হইল ট্রায়োস। এটার নাম কি? ট্রায়োস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, আমি যে ইন্টারমিডিয়েটের বায়োলজি 3য় চ্যাপ্টার দিয়ে শুরু করতেছি, তাহলে কেন 3য় চ্যাপ্টার দিয়েই শুরু করব? কারণ এই জিনিসগুলো আমাকে কিভাবে পরের চ্যাপ্টারে হেল্প করবে। চ্যাপ্টার 1 হইল কোষ ও এর গঠন। তো সেইখানে তো তুমি শুরুতেই পড়বা, ও আচ্ছা কোষ প্রাচীর, হ্যাঁ, কোষ প্রাচীরের উপাদান সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবেরিন। তখন মাথার মধ্যে হিট করবে, এইগুলা কি আবার? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবেরিন কাহা সে আয়া, ইহা সে আয়া। এই তখন এখানে আইসা এই যে ওর তো হলো এইচ এইচ ওএইচ, এইচ ওএইচ, এইচ। তাহলে এটা তো আমি স্ট্রাকচারটা লিখলাম একটু চেইন করে, কিন্তু আমি যদি এটাকে একটু সহজ করে লিখতাম তাহলে এটা কেমন হইতো? তখন এটার চেহারাটা, এই যে এটার চেহারাটা আসলে কেমন জানো? এটার চেহারাটা হইলো এমন, এই যে দেখো, এই যে চেহারাটা না, এইটারে এই যে CH2OH তখন এইভাবে লেখা যাইতো, CH2OH, CHOH, CHO। এই যে জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস। তাহলে এখানেও কয় কার্বন আছে? 3 কার্বন, 3 কার্বন। তবে এটার 1 নাম্বার কার্বন এটা, এই যে 1, 2 আর 3। এইখানে যে CHO, এইটা হইল ফাংশনাল গ্রুপ। এই যে এইটা হইল ফাংশনাল গ্রুপ, কার্যকরীমূলক অ্যালডিহাইড, এবং এইটাই বিক্রিয়া করবে। এই কারণে এটা 1 নাম্বার কার্বন হয়। তো যেহেতু এটা অ্যালডিহাইড, তাইলে 3 কার্বন, এই জন্য এইটার নাম হচ্ছে অ্যালডোট্রায়োস। বুঝতে পারছি? এই জিনিস গত 20 বছর ধরে বলতেই আছি। তো তোমরা হইলে নতুন নতুন স্টুডেন্ট, তোমাদের সাথে নতুন নতুন ভাবে আমাকে পরিচিত হইতে হয়।
এই গল্প আমি 2021 সালেও পড়াইছি, 2022-এও পড়াইছি, 23, 24, 25-এও পড়াইছি, 26-এও পড়াইছি। আজকে হইলে তোমরা এইচএসসি 27 ব্যাচ। অনলাইনটা তো এই করোনার পরেই না শুরু হইল, 2021 সালে, তাই না? স্মার্ট বোর্ড আমি 2021 সালে কিনছি, তো তখন থেকে এই গল্প চলতেছে। তাহলে এইটার নাম হইল এলডো ট্রায়োজ। এলডো ট্রায়োজ বিষয়টা কঠিন না, তাই না? তাহলে স্যার এইটার নাম কি? এইখানে তো স্যার কিটোন আছে। তাহলে এইটার চেহারাটা হইল কেমন? এটার চেহারাটা, তো এটার চেহারাটা হইল এইচ কয়টা? 2টা। তাহলে এটার চেহারা হচ্ছে, এটাকে লিখলে লেখা যাবে CH2। তুমি এখানে চাইলে OH-টা না লেখা আরও সুন্দর করে কার্বনের সাথে দিতে পারো, দরকার কি? CH2OH, CO, CH2OH, এইভাবেও দেওয়া সম্ভব। তো এইটার নাম হইল কিটোন গ্রুপ। তো যেহেতু এইখানে কি আছে? কিটোন আছে, তাহলে এইটার নাম হইল অ্যালডোকিটোস। এইটার নাম হইল অ্যালডোকিটোস। তো এই হইল ট্রায়োজের গল্প। তাহলে এখন ঠিক আমি যদি আরেকটা খেলা খেলি, যে আরেকটা খেলা হইলো কেমন, ধরো যে তাহলে টেট্রোজের চেহারা কেমন? সেম সেম। পারবা? এখন তোমরা আমার সাথে পারবা। তা টেট্রোজ মানে 4 কার্বন, এভরিওয়ান নোজ ইট। তাহলে 4 কার্বন যদি হয়, 1, 2, 3, 4, একই গল্প। তাহলে 1, 2, 3, 4, সেম সেম গল্প। তাহলে এইটা যদি অ্যালডিহাইড হয়, তাহলে এটা কিটোন হবে, সেম গল্প। তার মানে হইল এইখানে যদি H হয়, OH, H হইলে OH, H হইলে OH, H। তো এইটার নাম কি? এটার নাম কি? 4 কার্বনের যৌগ, এটার নাম হইল এরিথ্রোজ। শব্দটা হচ্ছে এরিথ্রোজ। এরিথ্রোজ। তাইলে এটাকে ইংলিশে লিখলে হবে হচ্ছে এরিথ্রোজ। তো এই যে লাস্টে ওজ লিখতেছি না, এই ওজ মানে হলো শর্করা বা চিনি। কি কঠিন পড়ালেখা এখানে, আমি তো বুঝি না। কোনো সম্ভাবনাই নেই এখানে কঠিন হওয়ার, কোনো সম্ভাবনা নাই। H, OH, H, OH, H। স্যার এখানে তো কিটোন গ্রুপ, এখানে তো অ্যালডিহাইড গ্রুপ। তাহলে খেলা তো স্যার হচ্ছে, খেলা হচ্ছে স্যার এইখানে, এইখানে 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড আছে, আর এখানে 2 নম্বর কার্বনে কিটোন আছে। তাহলে এইটার নাম হবে এরিথ্রোজ, এইটার নাম হবে এরিথ্রোলোজ। এরিথ্রোলোজ। বিষয়টা সহজ না? অনেক সোজা, অনেক সোজা। কে বলছে কঠিন? তো স্যার আপনি যে এত কথা লিখছেন এখানে, এগুলার কি হবে? এই যে এখানে, এই যে এখানে যে লিখছেন এত কথা, এই যে লিখছি না ট্রায়োস, এগুলো তোমরা পড়বা। একটা কথা বলি তোমাদেরকে, স্পুন ফিডিং করে কিছু হয় না, স্পুন ফিডিং করে কিছু হয় না। টিচার কতটুকু তোমারে পড়াইলো তার চাইতে আগে চিন্তা করবা তুমি ঠিকভাবে প্রস্তুতি নিছিলা কিনা। এই যে যেমন ধরো ট্রায়োস, তো এখানে স্যার, এই যে এখানে স্যার C3H6O3 লিখলো কেন? কারণ এটা হচ্ছে 3:6:3, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 1:2:1। তো এইটাই হচ্ছে এখানে কথা, যে এরা এখন এই যে এরা ফসফরিক অ্যাসিডের সঙ্গে অ্যাস্টার গঠন করে। এগুলো আবার একটু বিক্রিয়া অন্যদিকে চলে যাচ্ছে, আজকে ওইখানে যাব না, আমি পরে যাব। ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট সৃষ্টি করে, যা শর্করা বিপাকে অংশ নেয়। তোমরা বিশ্বাস করো এই 2টা শব্দ তোমাদের সামনে আবার আসবে। কখন? ওই যে ছোটবেলায় তোমরা পড়ছো গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, আর গাছের পাতায় কি উৎপন্ন হয়? C6H12O6। তো ওই মামুর বেটা যে উৎপন্ন হয়, এটা তো সালোক সংশ্লেষণ হওয়ার পরে না হবে। তো সালোক সংশ্লেষণ হওয়ার সময় গ্লুকোজ উৎপন্ন হয় না,
তো এই গ্লুকোজ উৎপাদন হওয়ার পর এটা আমাদের বডিতে আইসা যখন শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হবে, তখন একটা স্টেপ পড়া লাগবে, ওইটার নাম হইল গ্লাইকোলাইসিস। ওই গ্লাইকোলাইসিস পড়ার সময় খালি এইটা মনে হবে, ও আচ্ছা এইটা তাহলে গল্প, তখন গিয়ে এইটার কথা মনে হবে, এগুলার কথা। দ্যাট ইজ ওয়াই লেখাপড়াটা কানেক্টেড, চ্যাপ্টার্সগুলা কানেক্টেড। তা আমি যে এখানে তোমাদের সাথে এই যে গল্প করতেছি 4 কার্বন 5 কার্বন করতেছি না, এই 4 কার্বন আর 5 কার্বনের গল্পটা আসবে এখনই। তোমরা ছোটবেলার থেকে ডিএনএ পড়ছো। তো যখন তুমি ডিএনএ আরএনএ পড়ছো, তুমি তখন ছোটবেলায় পড়ে আসছিলা, একটু পরেই তোমাদের এগুলো আমি পড়াবো। যে স্যার নিউক্লিক অ্যাসিড বলে একটা গল্প আছে, নিউক্লিক অ্যাসিড। স্যার নিউক্লিক অ্যাসিড তো আমরা পারি, ছোটবেলায় পড়ে আসছি ডিএনএ আর আরএনএ, কাহা সে আয়া হ্যায়। তো এই যে ডিএনএ, হ্যাঁ নিউক্লিক অ্যাসিড, এই যে ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড কেমনে হয়? স্যার এখানে তো একটা পেন্টোজ সুগার আছে। পেন্টোজ, তাইলে যখন আমি এইখানে এই শব্দ উচ্চারণ করব, তার মানে হইল 5 কার্বনের একটা যৌগ উচ্চারণ করতেছি। তো এই 5 কার্বনটা কেমনে হইল? 5 কার্বন যে হইল, এইটার কাহিনীটা হচ্ছে এই 1 2 3 4 5। তো এটা একটা লম্বা চেইন শিকল না, চেইন শিকল। তাহলে এইটা হইল অ্যালডিহাইড। এবং যখনই 5 কার্বন হয়, এই যে অ্যালডিহাইড, এই এখন হইল এইটার নাম রাইবোজ হবে, রাইবোজ। তাহলে এইখানে আইসা কার্বনের এক হাতে এইচ আর এক হাতে ওএইচ, এই হাতে এইচ ওএইচ, এইচ ওএইচ, এইচ ওএইচ আর এইচ। তাহলে এইটা কি? অ্যালডিহাইড। কিন্তু এটা কয় কার্বন? 5 কার্বন। আর তখনই একটা খেলা শুরু হবে, এই তখনই একটা গল্প হবে, অপ্রতিসম কার্বন। এই যে পড়ালেখা একটু স্টার্ট, এই যে মামুর বেটা এইখানে একটা জিনিস আছে, এইটার নাম হইল অপ্রতিসম কার্বন। বলে এইটা কেন স্যার অপ্রতিসম কার্বন? কারণ আমি তোমাদেরকে আজকে এই যে জ্যামিতিক সমানতা আর আলোক সমানতার যে গল্প, পোলারাইজড আলো যখন কোন একটা যৌগের মধ্যে দিয়ে যায়, তো তখন ডান দিকে ঘোরে আর বাম দিকে ঘোরে, এইটা দিয়ে যে গল্প হইতে পারে, এখান থেকে শুরু হবে। তো এখন খেয়াল করো, এই যে এটা কয় নাম্বার কার্বন? 1 2 3 4 5। তো তখন এই 4 নাম্বার কার্বনটা অপ্রতিসম কার্বন হয়। তখন খেলাটা কি হয় শোনো তো, এইটার নাম কি? এইটার নাম হইল রাইবোজ। এইটা দিয়া এই আরএনএ তৈরি হয়, এই যে আরএনএ। তাহলে এটার নাম হইল রাইবোজ। কিন্তু যখন আমি এই ঘটনাটাই লিখব, এটাই লিখব কেমনে দেখো, 1 2 3 4 5 সব ঠিক আছে, এইটাও অ্যালডিহাইড, তাও মানলাম। কিন্তু এইখানে এইচ এর পরে ও এইচ আর নাই, এখানে হবে এইচ, এইখানে হবে এইচ ও এইচ, এইচ ও এইচ, এইচ ও এইচ এবং শেষে এইচ। এটার নাম হইল ডিঅক্সিরাইবোস। ছোটবেলায় পড়ছো, মনে পড়ছে? তাহলে তুমি যে এটারে উচ্চারণ করো ডিঅক্সি, কি উচ্চারণ করো? ডিঅক্সি। ফিল করে আমি কি বলি? তাহলে এই যে ডি অক্সি রাইবোজ, এটাকে আমি কেন ডিই লিখলাম? এই ডিই, এইটার মানে হইল ডিঅক্সি, তাহলে এইটার মানে হইল নাই অক্সিজেন, নাই অক্সিজেন। কত নাম্বার কার্বনে নাই? 2 নাম্বার কার্বনে নাই। তো যখন আমি এটাকে লেভেলিং করব 1 2 3 4 5, তাহলে অপ্রতিসম কার্বন কোনটা? অপ্রতিসম কার্বন হচ্ছে এই 4 নাম্বার কার্বন। তাহলে 4 নাম্বার কার্বন অপ্রতিসম, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে এটা যখন দ্রবণে থাকবে, তখন এই হাইড্রোক্সিলটা কার্যকরী মূলকের সাথে স্থানান্তরিত হবে, তখন এটা রিং স্ট্রাকচারে কনভার্ট হবে।
এই যে সিএইচও, এটাকে আমরা তখন একটু এমনে করে পড়ব, যে এই সিএইচওর এটা হইল এইচ আর এইটা হইল ও। তখন কি হবে জানো? তখন এই ওএইচটা এই কার্বনের সাথে স্থানান্তর করবে ওএইচটা, তখন এই ওএইচটা এখানে চলে আসবে। আর এই ও সরি, ওটা মানে অন্য ওএইচ নিয়ে ফেলাইছি। এই ওএইচটা, এই যে এই ওএইচটা এখানে চলে আসবে 4 নাম্বার কার্বনের ওএইচটা এখানে নিয়ে আসছি। তাহলে এই ও এর সাথে বন্ড ফর্ম করবে ও। তার মানে এই কার্বন এই অক্সিজেন দিয়া এই কার্বনের সাথে বন্ড ফর্ম করবে, এবং এখন যে বন্ডটা হইল এইটার নাম হইল COC, এটার নাম হইল গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এইটার নাম গ্লাইকোসাইডিক বন্ধন। এখন ওরে যখন আমি দ্রবণে দিব, তাহলে এই কার্বনের সাথে এই হাইড্রোক্সিলের একটা বন্ড হবে। এখন দেখো প্রত্যেকটা কার্বনের যোজনী 4, ঠিক আছে, এবং এই সিওসি বন্ডটা হবে, এটা তখন চক্রাকার একটা স্ট্রাকচারে আসবে। সেই চক্রাকার স্ট্রাকচারটা হচ্ছে কেমন? এই যে 1 নম্বর কার্বন, খেয়াল করো, এই যে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। তাহলে বন্ড কার সাথে কার? 1-এর সাথে 4-এর। তাহলে এই যে 1 আর এই যে 4, এটা একটা অক্সিজেন দিয়ে যুক্ত, এবং এইটা হইল 5 নাম্বার কার্বন। এই স্ট্রাকচারটা তোমরা দেখছো, 4, 5। এটার নাম হইল পেন্টোজ সুগার। তো এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে আনছি? এইটার থেকে আসছে এটা। তাহলে এটা কেমনে আসলো? 1, 2, 3, 4, 4-এর সাথে 1, এইটা হইল 5। তাহলে 1 নম্বর কার্বনে এইচ আর ওএইচ আছে, এই এইচ আর ওএইচ এর অবস্থান নিয়েও খেলাটা হবে। তো এই এইচ, এই ওএইচ, 2 নম্বর কার্বনে বামে এইচ, ডানেও এইচ, তাহলে এই যে ডানে এইচ, বামে এইচ। 3 নম্বর কার্বনের বামে এইচ, ডানে ওএইচ, বামে এইচ, ডানে ওএইচ। 4 নম্বর কার্বনের বামে এইচ, 5 নম্বর কার্বনে 2টা হাইড্রোজেন আর ওএইচ। তাহলে এই ঘটনাটা হচ্ছে এই রকম। এই স্ট্রাকচারটাই হলো এটা, এইটাই হলো এটা। তখন আমরা যখন ব্যাখ্যা করি বা আমরা যখন কোনো কিছুকে লিখি, তার মানে এই ঘটনাটাই হইল এইখানে, এই হইল ঘটনা, এবং এইটাই হচ্ছে এখানে। টেল মি, তোমাদের কার সমস্যা হয়েছে? এবার একটু তোমাদের কথা শুনি। সাজিদ আল মাহমুদ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। আর তোমরা যারা বলো বায়োলজি মনে থাকে না, এটার কারণ কি জানো? শোনো, কোনো কিছু আমরা যখন মন থেকে আনন্দ নিয়ে করতে পারি না, তখন আমাদের মনে থাকবে। এটা আমাদের জীবনের বড় অভাব। যেমন ধরো, সে ফর এক্সাম্পল, আমি কার কথা বলতে পারি, যে মানে আর্জেন্টিনার সাথে ফ্রান্সের যখন 2022-এর ওয়ার্ল্ড কাপ হইল, তখন আমরা এত উত্তেজনা নিয়ে ম্যাচটা দেখছি, প্রত্যেকটা মোমেন্টে মনে আছে কি হয়েছে। এছাড়া আমরা যখন কোনো একটা মুভি দেখি, তখন কোন সিনটাতে কে কোন ক্যারেক্টার প্লে করছে, এটা আমাদের মনে থাকে, আমরা খুবই উৎসাহ নিয়ে দেখি। কিন্তু আমরা যখন পড়ি, তখন এই জিনিস আমাদেরকে ভালো লাগায় না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যা পড়ি সেটা আমাদের রিয়েল লাইফের কোন জায়গায় কাজে লাগবে, বা বর্তমান সমাজ আমাদেরকে শিখাচ্ছে যে জীবনে ভালো থাকার জন্য টাকার দরকার হয়। সো আমি পইরা আসলে কোন জায়গায় টাকা আছে এটা যদি দেখতে পারতাম, তাইলে আমাদের পড়ার প্রতি আগ্রহটা হইতো। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা যেটা ফিল করি সেটা হইলো যে রেজাল্ট ভালো করলে ভালো একটা সরকারি বিশ্ববিদ্যালয়, সেটা মেডিকেল হোক, সেটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হোক, ওইখানে চান্স পেলে পরে একটা স্ট্যাটাস আসে, এবং সেই স্ট্যাটাসটাকে কাজে লাগাইয়া
একটা মানুষ আর কিছু করুক আর না করুক, একটা ট্যাগ থাকে। কিন্তু এরকম বহুত ট্যাগড পারসন জীবনে অনেক ভালো কিছু করতে পারে নাই, এটারও যেমন এক্সাম্পল আছে। তো সেগুলো হলো দূরের কথা। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় আমাদের লেখাপড়া মনে থাকবে না, এইটাই স্বাভাবিক। তো মনে রাখার জন্য যেটা করা লাগবে সেটা হইল বারবার প্র্যাকটিস। আমার মনে হয় তাইলে তোমাদের প্রতি সো দেখা যাচ্ছে যে অনেকে, তোমরা কি কখনো মুভিতে দেখো? তো মুভি কি টাইনা দেখো? মুভি তো টাইনা দেখো না। মুভি পারলে আর একটু স্লো করে দেখো। কিন্তু আমাদের ক্লাসগুলোতে দেখা যাচ্ছে স্টুডেন্ট পারে না 3x স্পিডে দেখে, পারে না 10x স্পিডে দেখে। কারণ কি? একটু প্রবলেম, মানে জ্ঞান আহরণ করার যেই টেন্ডেন্সি, সেটা মুভিতে আসলে অ্যাপ্লিকেবল না। তো এই কারণে আমাদের মনে থাকে না, এটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য যেই জিনিসটা করতে আমাদের ভালো লাগে না, লেখাপড়া করতে তো সবার ভালো লাগে না, আড্ডাবাজি করতে ভালো লাগে, খেলতে ভালো লাগে, কিন্তু একটা মানুষকে সারাক্ষণ আড্ডা দিতে দাও, দেখবে এটাও ভালো লাগবে না। তো এটা স্বাভাবিক ফেনোমেনা, নর্মাল, ন্যাচারাল। তো আস্তে আস্তে তোমরা শিখে যাবা, পারবা। তবে ইন্টারমিডিয়েটের লাইফটা একটু জটিল আছে। তো এই জটিল লাইফে অনেক ইনফরমেশন, অনেক ইনফরমেশন, সব ইনফরমেশন সত্যিকার অর্থে মনে থাকে না, এবং সব ইনফরমেশন মনে রাখার দরকারও নাই। এই জন্য ইন্টারে আরেকটা জিনিস আমি করি, কিছু জিনিস বাদ দেই। আমি কিছু বাদ দিব, পড়াবই না, এগুলো আমি পড়াই না। এতে করে তুমি যদি আমার বলো যে আমি সব পড়াই না, আমি মানি, কোনো প্রবলেম নাই। কিছু জিনিস আমি বাদ দিয়ে দিব, বলে দিব পড়াবো না, পড়াবই না। এখন মনে করো এইখানে যদি আমি আজকে ঢুকি না, তাহলে আজকে শেষ হয়ে যাবে রাত। দেখো কিছু কিছু জিনিস আমি কিন্তু বাদ দিতেছি। এটা কেবলমাত্র একটা টিচারই বুঝবে যে আমি যে পেন্টোজ এখানে হুট করে চলে আসলাম, এখানে আরও গল্প আছে। তো এই হইল পেন্টোজের গল্প। তো এটার নাম কি? রাইবোস। এটার নাম কি? ডিঅক্সি রাইবোস। এই মামুর ব্যাটার মানে চেইন স্ট্রাকচার থেকে এটা হলো রিং স্ট্রাকচার, এইটা রিং স্ট্রাকচার। এবার তোমরা মনে করে দেখো তো, তোমরা যখন ডিএনএ পড়ছিলা তখন এই জিনিস দেখছিলে কি না? মনে পড়ে? এটাই সেই ডিএনএর স্ট্রাকচার, পেন্টোজ সুগার। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ সাইফুল স্যার, মনে আছে। হ্যাঁ, SM আসিফ আইডি থেকে পাওয়া যায়। ওকে, বুঝতে পারছি। এই হলো ছোট্ট একটা গল্প। স্যার তাইলে এবার আরেকটু উপরে উঠি স্যার, হেক্সোজে উঠে যাই। আচ্ছা হুটি। তাইলে হেক্সোজের গল্পটা কি? হেক্সোজের গল্প। তাইলে হেক্সা মানে হচ্ছে, আচ্ছা হেক্সের কথা বললে কিন্তু আবার আরেক কিছু মনে পড়ে, যাই হোক। আচ্ছা হেক্সা মানে 6 কার্বন, ওজ মানে চিনি, তো 6 কার্বনের চিনি। তো এর একটু দেখি। তো মনে করো আমি এবার লিখলাম হইলো এই যে 1 কার্বন, 2 কার্বন, 3, 4, 5, 6। ভেরি গুড। আবার এখানে 1, 2, 3, 4, 5, 6, এটাও ভেরি গুড। এখন স্যার 1 নম্বর কার্বন হইল অ্যালডিহাইড, আল্লাহর অশেষ রহমত। আর 2 নম্বর কার্বন হইল কিটোন, এটাও আল্লাহর রহমত। এই দোনো মামুর বেটা হেক্সোস। কিন্তু এই 2 মামুর বেটা এক জিনিস না। এইটার নাম হইল গ্লুকোজ, আর এইটার নাম হইল ফ্রুক্টোজ। কেমন দুষ্টবাণী কাজ দেখো তো। হ্যাঁ, এইটার নাম হইল ফ্রুক্টোজ। তাহলে এই যে গ্লুকোজ, এটারে আদর কইরা আমরা যেটা ডাকি, এইটার নাম হইল গ্রেপ সুগার। আর একটা মজার খবর তোমাদেরকে বলি। আমার জীবনে একটা বড় স্বপ্ন ছিল, যদি কখনো ফ্রি হইতে পারি তাহলে SSC এবং HSCর বই লিখব। তো আল্লাহর অশেষ কৃপায় SSC বায়োলজির বই আমার লেখা শেষ, আমার নিজের লেখা বই। তো বইটারে লেখা বই আকারে স্টুডেন্টের হাতে দিতে পারবো, এটা একটা শান্তি। ইনশাল্লাহ আগামী 5ই আগস্ট এটা মুক্তি পাচ্ছে।
আর এসএসসি ফিজিক্স আর এসএসসি কেমিস্ট্রি এই দুইটা বইয়ের লেখাও প্রায় 90% শেষ। আশা করছি সেপ্টেম্বর মাসের আমার যে একটা জন্মদিবস আছে, আল্লাহ দুনিয়াতে আনছিল, ওই দিবসে এটা রিলিজ দিব। তো এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টা বইয়ের কাজ প্রায় শেষ। এটা আমি স্টুডেন্টকে দিতে পারবো। তোমরা তোমাদের ছোটো ভাই ব্রাদারদেরকে বলে দিও যে ইনশাল্লাহ একটা ভালো কিছু উপহার দিতে যাচ্ছি। ইন্টারমিডিয়েটের বই যত বড় এবং যত রাইটার আছে, এসএসসির বইটা একটুও জাতেন না, একটুও না। একটা বোর্ড বই কেমন হওয়া উচিত এটার একটা স্যাম্পল ডিজাইন আমি রেডি করছি। এটা স্টুডেন্টের হাতে যাবে, শিক্ষকদের হাতে আমি পাঠাই দিব, আপনারা দেখেন। ইনশাল্লাহ শুরু করি। এটার নাম হইল গ্লুকোজ, এটার নাম হইল ফ্রুক্টোজ। কেমনে হইল এটা কেমনে হইল? স্যার এই যে প্রথম কার্বন, এই যে এইচ, এই যে ওএইচ, কিন্তু 3 নাম্বার কার্বনে আইসা বাবাজি বাম পাশে এইচ লেখা যাবে না, তাহলে বাম পাশে ওএইচ লিখতে হবে। 3 নাম্বার কার্বনে বাম পাশে ওএইচ লিখতে হবে, তাহলে ডান পাশে কি লিখতে হবে? এইচ। এটা মনে থাকবে। আচ্ছা, পরে অনেক গল্প করবো না, এখন না। তাহলে এইচ ওএইচ, এইচ ওএইচ, এইচ ওএইচ, এইচ। ঠিক একইভাবে এইচ ওএইচ, এইচ ওএইচ, এইচ ওএইচ, এইচ। আর ওই যে উপরে একটা আছে, ওটা তো একা একা থাকবে না, তো এটা দুই পাশে এইচ আছে, তো এটা ভালোবাসা ধরে এটারে লেখা দিলাম CH2OH। তো স্যার এই যে গ্লুকোজরে যে আপনি লিখলেন গ্রেপ সুগার, মানে কি স্যার? এটা কেমন কথা? গ্রেপ মানে কই থেকে এসে স্যার? এটার নাম হইল আঙ্গুরের শর্করা। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না, এটা হইল আঙ্গুরের শর্করা। আর অনেক ফল, যে ফলগুলো হইল মিষ্টি, ওই মিষ্টির মধ্যে এটা থাকে। তো ফ্রুক্টোজ মানে ফ্রুট সুগার। এই যে ফ্রুক্টোজ, এইটা হইল ফ্রুট সুগার। ফ্রুক্টোজ মানে ফ্রুট সুগার, বুঝছো আমার কথা? তাইলে এই ফ্রুক্টোজ, এটা হইল ফ্রুট সুগার। তাহলে স্যার এইখানেও অপ্রতিসম কার্বন আছে, আছে না? আছে। এইখানেও অপ্রতিসম কার্বন আছে। কোনটা? এই যে এই যে এই যে 5 নাম্বার কার্বন, অপ্রতিসম কার্বন। তো এইটার নাম অপ্রতিসম কি কার্বন। ঠিক একইভাবে এই 5 নাম্বার কার্বন হইল অপ্রতিসম কার্বন। কই স্যার এটার খেলাটা কি? তাইলে এটার কি খেলা? এইটার যদি আমি এখন ওই পাশে নিয়ে যাই, তাইলে কেমন হবে দেখো? 1 2 3 4 5 6, আর কিছু লিখলাম না। তাহলে এটা হইল 1 নাম্বার কার্বন, 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে 1 নাম্বার কার্বনের মধ্যে কি ছিল? CHO। আর 5 নাম্বার কার্বনের बामे H, डाने OH ছিল। अभी क्या होगा? इधर में क्या होगा? এই যে মামুর বেটা H, এই মামুর বেটা Hটা এই পাশে, আর এই 5 নাম্বার কার্বনের OHটা এইখানে। ও মাই গড! তাইলে বাকি থাকলো কি? এই যে অক্সিজেন। এই অক্সিজেনটা আইসা, এই মামুর বেটা আইসা, এই অক্সিজেন এই কার্বনের সাথে কানেক্টেড হবে। বাকি সব ঠিক আছে। এইটার নাম হইল রিং স্ট্রাকচার অফ গ্লুকোজ। এটাতে এতক্ষণ চেইন আছে, সোজা। এটা সোজা না? এটা সোজা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা সোজা, এটা সোজা। এটা হলো রিং স্ট্রাকচার। এখন ও যখন দ্রবণে আসবে, দ্রবণে, তখন দ্রবীভূত অবস্থায় ও গোল হয়ে যায়। এটার নাম হইল রিং স্ট্রাকচার। এটা কেমন হবে? তো এই যে 1 নাম্বার কার্বন, এই যে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এটা হলো 5 নাম্বার কার্বন। তো এই যে 1 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে একটা বন্ধন আছে, এই বন্ধনটা হইল এইটা। এই যে স্ট্রাকচার 5 কার্বন 1 অক্সিজেন, এইটার নাম হইল পাইরিনোজ। কি নাম? পাইরিনোজ। মন থাকবে?
আর 4 কার্বন 1 অক্সিজেন, এই স্ট্রাকচারটার নাম হলো ফিউরানোজ। পড়াবো আমি। তাইলে এইখানে আইসা খেয়াল করে দেখো, 1 নাম্বার কার্বনের এইচ ও এইচ, 2 নাম্বার কার্বনের বামে এইচ ও এইচ, 3 নাম্বার কার্বনের উপরে ও এইচ এইচ, 4 নাম্বার কার্বন বামে এইচ, এই যে এইচ ও এইচ, 5 নাম্বার কার্বন। তাহলে 6 নাম্বারটা তো দেই নেই, এই যে 6 নাম্বার কার্বন এখানে। তো 5 নাম্বার কার্বনের বামে কি এইচ না, এইচ। তাহলে এইটা হইল, এই যে এইটা হইল এইচ, এইটা হইল CH2OH। এই হইল স্ট্রাকচার। তাহলে এইখানে অ্যাকচুয়ালি কি আছে, 5 কার্বন আর 1টা অক্সিজেন। এই যে স্ট্রাকচারটা কেমন, এই যে এমন 1 1 1 2 3 4 4 5 5, তারপর 5 নাম্বার কার্বন, এবং এই 5 নাম্বার কার্বনের সাথে এই হলো অক্সিজেন, এবং এটা হইল 6 নাম্বার কার্বন। এই স্ট্রাকচারটার নাম হইল পাইরিনোজ স্ট্রাকচার। পাইরিনোজ, এই স্ট্রাকচারটার নাম পাইরিনোজ। কয় কার্বন, 5 কার্বন। তাহলে এই বিষয়টা কেমন দাঁড়াচ্ছে, এই হইল 1 2 3 4 5, 5টা কার্বনই তো, কিন্তু এখানে আরেকটা 6 কার্বন আছে। বুঝাতে পারলাম? এখন এই গল্পটারে গ্লুকোজে ট্রান্সফার করতে হবে। এই যে এটা কি, এইটা কি ফ্রুক্টোজ না? তাহলে আমরা ওইখানে যে লিখছি, কারে লিখছি আমরা, এইখানে লিখছি ওরে। এই যে এই মামুর বেটারে লিখছি এখানে, এই মামুর বেটারে লিখছি এখানে, এই যে এটা। বুঝাতে পারছি? তাহলে এইটাই হচ্ছে এইটা, এইটাই এটা, এইটাই এটা। এখন যদি স্যার ফ্রুক্টোজ লিখি, স্যার ফ্রুক্টোজ কেমন স্যার? ফ্রুক্টোজের খেলা স্যার আবার একটু অন্যরকম। ফ্রুক্টোজের 6 কার্বন, কিন্তু কিটোন। এখন খেলাটা বুঝো, 1 2 3 4 5 6, এটা তো স্যার আমি জানি। তাহলে এইখানে ও, তাইলে পরে এইখানে CH2OH, এইখানে CH2OH। বুঝছি? তাহলে এইখানে 3 নাম্বার কার্বনে OH H, আমি এখনো এল আর ডি এর কথা বলিনি। এইখানে H, এইখানে OH, এখানে H, এখানে OH। তো তোমরা মনে মনে বলতেছে স্যার হওয়ার কথা ছিল বায়োলজি, কেমিস্ট্রি হইতেছে কেন? এটাই খেলা। এই যে খেলাটা, এখানে কয়টা কার্বন আছে, 6টা কার্বন আছে। 1 2 3 4 5 6, কিন্তু এখানে স্যার কার্যকরীমূলক কোনটা? কার্যকরীমূলক হচ্ছে এইটা। এই দুষ্টটা হইল আসল খেলোয়াড়। আর হইল এই যে 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বন হলো অপ্রতিসম কার্বন। তাহলে এখন খেলা কিন্তু 2 এর সাথে 5-এর হবে। আয় হায় হায়, কি বললেন স্যার? তাহলে এই অক্সিজেনটাই সেইখানে, আর এই মামুর বেটা যাবে এইখানে। কি একটা মানে কি একটা মজার ব্যাপার। তাইলে স্যার খেলাটা হবে এর সাথে ওর, আর ওর সাথে ওর খেলা। এটা সুন্দর করে লিখি, এইরকম 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 এইরকম। তাহলে স্যার এটা 2 এর সাথে কর হলো 5-এর। এইটার যদি আমি স্ট্রাকচার আঁকাই, তাহলে খেলাটা হবে এরকম 1, বুঝছো? হ্যাঁ, 2 2 2, এই দেখো 2 3 4 5। এটা লিখি 2 3 4 5, অথবা 2 3 4 5। তাহলে এই 2 এর সাথে 5-এর স্ট্রাকচার। তাহলে এইখানে এই হইল 1 নম্বর কার্বন, আর এই হইল 6 নম্বর কার্বন। এইটার নাম হইল ফিউরানোস। 4 কার্বন 1 অক্সিজেনের স্ট্রাকচার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে,
CH2OH, CH2OH। তাহলে এটা 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে কি আছে? এই যে 2 নম্বর কার্বনে এখানে OH, 3 নম্বর কার্বনে OH, H, H, OH, আর 4 নম্বর কার্বনে 5 নম্বর কার্বনে কি আছে? H, এই যে H, এটার নাম হইল ফ্রুক্টোজ। এইটার নাম হইল ফ্রুক্টোজ। এইটা হইল ফ্রুক্টোজ এবং এইটা কি সুগার? ফ্রুট সুগার। এবং যেহেতু এখানে কিটোন আছে, কিটোন, যেহেতু এইটা একটা কিটোন, তাহলে এই কিটোন প্লাস হেক্সোজ, এটা যে মিলে, এটা মিলা কিটোন আর হেক্সোজ মিলা কি হবে? এখানে যৌগটা যা হবে এইটার নাম হইল কিটোহেক্সোজ। তাহলে এইখানে যে একটা যৌগ আমি লিখছিলাম গ্লুকোজ, তো এখানে তো অ্যালডিহাইড আছে, তারপর হেক্সোজ আছে, তাহলে এইখানে কি হবে? হেক্সোজ প্লাস অ্যালডিহাইড, অ্যালডিহাইড, তাহলে এটার নাম হবে এলডোহেক্সোজ। শব্দটা হচ্ছে এলডোহেক্সোজ। এবার শোনো, বলি তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বলো, কি ফিল করতেছে আমার একটু বলো। এবার তোমাদের কাছে আরেকটা কথা বলি। হ্যাঁ অন্বেষা, তুই পড়া। এটা কিটোহেক্সোজ। থ্যাংক ইউ। তোমাদের মনে কোনো কথা আছে কিনা বলো। রিদি, এগুলা কি শুরু করলি তুই? এই আরিয়ান, পুরোটা আবার রিক্যাপ করেন। খাইছে রে, পুরোটা রিক্যাপ করব। ঠিক আছে, তোমরা কিন্তু মনে করো না বিষয়গুলা কঠিন। আজকে একটু দেখতে এমন লাগতেছে মানে, কিন্তু আসলে এগুলো সহজ। মানে এখন তোমরা বলবা স্যার আপনি তো করাইতে করাইতে সহজ। এগুলার প্রত্যেকটা আছে আনলিমিটেড পড়াশোনা। কিন্তু আমরা মানে স্টুডেন্টদেরকে, বিচিত্র রকমের স্টুডেন্ট থাকে তো, কেউ অনেক বেশি পড়তে চায়, কেউ কিছু পড়তে চায় না, কেউ বাবা মা পাঠায় বলে পড়তে চায়, কেউ কেউ বলে স্যার ফ্রেন্ড লেখাপড়া করতেছে, আমি লেখাপড়া না করলে কেমন দেখা যায়, তাই আমি পড়ি। তো আসলে এখানে 2টা ক্যাটাগরি স্টুডেন্ট আছে বেসিকলি, যারা পড়তে আসলেই চায়, যারা পড়তে চায় না। এরা আশেপাশের চাপে পড়ে। তো এগুলার এক একটার ভিতরে অনেক পড়া লুকায় আছে। আমি এখনো বলতেছি না, আমি অনেক বিদ্যা জাহির করার সময় না এখন। তোমরা মাত্র এসএসসি রেজাল্টটা পাইলা, কলেজে উঠবা, আস্তে আস্তে এগুলো সব হবে, টেনশন নিও না। এখন স্যার এটা তো লেখলাম, স্যার এটা হলো কি, এটা কিটোহেক্সোজ, কিন্তু স্যার এইখানেই কি শেষ? না, এটা মাত্র শুরু, এটা মাত্র শুরু। তাহলে স্যার এইটা কি স্যার? এইটা, এই যে ডাইস্যাকারাইড, এইটা কি? রিদি, কচু গাছ খুঁজে লাভ নেই শোনা, কচু গাছ খুঁজে লাভ নেই। থ্যাংক ইউ। ওকে মিথিলা, মাথা চক্কর যেন না দেয়। এটার নাম কি স্যাকারাইড? ডাইস্যাকারাইড। তো সোজা বাংলায় ডাই মানে হইল 2, তো 2টা মনোস্যাকারাইড একসাথে হবে। সেই ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, ছোটবেলায় তোরা এগুলো পইরা বড় হয়েছিস কিনা আমি জানি না, পড়ছিস মনে হয়। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই 2টা মামুর বেটা একসাথে যুক্ত হইয়া এখানে যেটা হয় এটার নাম সুক্রোজ। সুক্রোজ মানে চিনি। তো চিনি যে, এই যে সুক্রোজ, এইটার মানে হইল চিনি। স্যার কেমনে হয় এটা? আমি এখনো কিন্তু আলফা আর বিটা বলি নাই, এল আর ডি বলি নাই। আলফা ডি গ্লুকোজ, আলফা এল গ্লুকোজ, বিটা এল আর বিটা ডি আরেকদিন বলবো। মানে এখন আমি যাদেরকে টার্গেট করে পড়াচ্ছি এরা হইল একেবারে ভ্রূণীয় অবস্থায় আছে শিশুগুলা। তো
তো ওই যে আলফা আর বিটা আলোক সমানুতা, পোলারাইজড আলো গেলে ডান দিকে ঘুরে আর বাম দিকে ঘুরাতে আমি আজকে যাইনি, পরে যাবো। হ্যাঁ, যেগুলো শব্দটা বলছি খালি শুনে রাখো। এইটার নাম ডাইস্যাকারাইড। তার মানে এখানে কয়টা মনোস্যাকারাইড একসাথে হবে? 2টা। কয়টা একটু দেখান তো কেমন দেখতে। গ্লুকোজ আর ফ্রুক্টোজ তোমরা দেখছো, তাহলে আমি একটু গ্লুকোজ আঁকাই। হ্যাঁ, গ্লুকোজ আঁকাই, ফিল করো গ্লুকোজ। এমনি একটু জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি। ধরো এই হলো 1 2 3 4 5। তাইলে 1-এর সাথে 5-এর যে ভালোবাসা হয় এটার নাম গ্লাইকোসাইডিক বন্ধন। এইখানে আছে হইল 6 নম্বর কার্বন, এটার নাম গ্লুকোজ। আমি ভিতরে HOS গুলো লিখলাম না, ঠিক আছে, লিখলাম না। বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝাতে পারছি। এবার দেখো, এটা গেল 1 নম্বর কার্বন। খুব খেয়াল করো, তোমাদের খেয়াল করার ধৈর্য আছে তো? আছে। তো এটা হইল 1 2 3 4 5 6। তাইলে এখন যদি আমি একটু পাশে ফ্রুক্টোজটাকে লিখি, তো ফ্রুক্টোজের এইটা হইল ধরো 2 নম্বর কার্বন। তাহলে এই যে 2 3 4 5, ভালোবাসাটা 2-এর সাথে 5-এর হয়, তাহলে 2 3 4 5। তাহলে এই যে 2-এর সাথে 5-এর, তাহলে চেহারাটা এইরকম, ফ্রুক্টোজের চেহারা এইরকম। তাহলে ফ্রুক্টোজের চেহারা যদি এরকম হয়, তাহলে এটা হলো 1 নম্বর কার্বন, আর এটা হলো 6 নম্বর কার্বন। তাহলে আলটিমেটলি এটা 1 2 3 4 5 6। তো 1 নম্বর কার্বনের OH শুনে রাখো, খালি শুনে রাখো, পরে পড়াবো। এই যে H, এই যে OH, এটার নাম হইল আলফা পজিশন। আলফা, এটার নাম হইল আলফা ডি গ্লুকোজ। আলফা ডি, আলফা ডি, আলফা ডি। হ্যাঁ, OHটা নিচে, এটা মাথায় রাখো। হ্যাঁ, আলফা ডি, এটা আপাতত একটু লিখে রাখো, পড়াবো না আমি এখন না। আলফা ডি গ্লুকোজ, এটা কি OH নিচে না? এবার দেখো কি হয়, এই যে 2 নম্বর কার্বন না, তো 2 নম্বর কার্বনে তো 3টা অলরেডি আছে। তাহলে এই 2 নম্বর কার্বনে এইখানে আছে হইল OH, 2 নম্বর কার্বন। তাহলে বাকি যে HOH আছে এগুলো দিলাম না, দিলে শুধু শুধু এটা জটিল লাগবে। এখন কি হবে শোনো, কি হবে শোনো। এই সিটারে 1 নম্বর সি তুমি যদি এটারে এইখানে না দিয়া মনে করো যে স্যার আমি উপরে দিতে চাই, তাহলে কি কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নেই। তুমি এটারে এইখানে দিলা, কোনো প্রবলেম নাই। এই কার্বনটাকে আইসা এখানে দিলা, কোনো প্রবলেম নাই, অলোকে। তাহলে 2 নম্বর কার্বন ধরো দেখতে ভালো লাগতেছিল, এই জন্য আমি এটা উপরে দিলাম। তো এখন মনে করো 1-এর OH আর 2-এর OH এরা মিলা এখান থেকে পানি বের করে দিবে। তো পানি যদি বের করে দেয়, এই যে OH বাইরে হয়ে গেল, আর এই যে H বাইরে হয়ে গেল। এত দুষ্ট, এই যে বাইরে হলো, বাইরে থাকলো না, তাহলে বাকি থাকলো কি? এই যে অক্সিজেন। এই তাইলে পরে এই যে অক্সিজেন আর এইখানে যে অক্সিজেন, এরা যে কানেক্টেড হয়ে গেল, তাহলে এখান থেকে কি বাইর হয়ে গেল? পানি, পানি বাইর হয়ে গেল। তো এই যে পানি বাইর হইয়া গিয়া এরা দুইজন যে এক হয়ে গেল, এটার নাম সুক্রোজ। ভাবা যায় বিষয়টা কি একটা ইন্টারেস্টিং ব্যাপার কত। তো এই যে 2টা মনোস্যাকারাইড যে এক হইল, এইটার নামই হইল ডাইস্যাকারাইড। বুঝছো খেলাটা? সত্যি করে বুঝছো বলো? তাহলে এটার চেহারাটা আসলে কেমন দেখতে? এটার চেহারাটা হইল 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, অক্সিজেন, 6 নম্বর কার্বন। ধর এটা চেহারাটা এমন। আর এটা হইল 2 নম্বর কার্বন, 3 4 5, 3 আর 5-এর সাথে এই হলো 1, এই হলো 2। তাহলে কানেকশনটা কাহা সে কাহা? এই 1-এর সাথে এই 2-এর, এটার নাম হলো সুক্রোজ। তাইলে
কাহিনীটা কি দাঁড়াচ্ছে? আলফা 1 আলফা ডি, মানে আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, এবং ওইখানে আইসা বিটা ডি ফ্রুক্টোজ। আপাতত পরে, হ্যাঁ, এটা হইল বিটা ডি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ এটার মধ্যে যে বন্ডিংটা হইল এবং এখান থেকে যে একটা পানি পড়ে গেল, এটার নাম সুক্রোজ। এই যে রাহুল সাহেব আইসা কি শুরু করলো দেখছো? মনের কথা রাহুল সাহেব কেমনে বুঝে বলি? স্যার এগুলো অর্গানিক, বায়োলজি মূলত এখান থেকে সৃষ্টি। এই লিখন, তুই যা এখান থেকে, যা, সর, তোরা দিয়ে হবে না। বলো। ওকে, ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে 4 নম্বর কেন অপশনটা? সোহা আইডি থেকে। স্যার এসব পড়াতে না চাইলে সবাই দলে দলে ইঞ্জিনিয়ারিংয়ের ছায়াতলে যোগ দিন। আমি বুঝলাম না, আজকে বললাম আমি একটু অ্যাট্রাকশন করতেছি বায়োলজির দিকে, তোর ইঞ্জিনিয়ারিংয়ে টানতেছিস কেন? তাহলে দেশের চিকিৎসা ব্যবস্থার কি হবে? হৃদি, চোখ দিয়ে পানি বের করিস না শোনা। ঠিক আছে, তোরা বুঝলাম না, মাঝখানের বন্ধনটার নাম কি? ওই যে ওইটা, এটার নাম গ্লাইকোসাইডিক বন্ধন। এই যে সি ও সি যে বন্ধনটা হইল, এই যে সি ও সি, এটার নাম গ্লাইকোসাইডিক বন্ধন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, অনলি বায়োলজি। এই যে ফারজানা ওয়াহিদ আইডি থেকে, থ্যাংক ইউ সোনা, তুমি হইলে আমার। তোমার বাসায় যেদিন আসবো সেদিন ট্যাংরা মাছ আর বৈরালি মাছ খাওয়াবা, ঠিক আছে? থ্যাংক ইউ। বায়োলজি হচ্ছে রিয়েল টপিক, সব আছে এটার মধ্যে, হ্যাঁ। আর এই যে আমাদের রিপন স্যার ম্যাথ পড়ায়, কেমন জানে একটা জিনিস, তাই না? ম্যাথ খালি গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম। দেখো বায়োলজি কত সোজা, মানে ফরফর ফরফর করে পড়তে ইচ্ছা করে, পড়লে খালি পড়তে ইচ্ছা করে। আর ম্যাথের মতো একটা জিনিস আহারে থাকার বললাম না। তাহলে এইটার নাম হইল গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন। এই যে অগ্নিদ্র চক্রবর্তী, ও মা, আমি অবশ্যই হিলসা ফিশ খাই, কিন্তু ইলিশ মাছের মেলা দাম। এত দাম দিয়ে ইলিশ মাছ খাইতে ভালো লাগে না। আমার ভালো লাগে করলা ভাজি, লাউ, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, হ্যাঁ, তারপর মনে কর যে পুঁই শাক, তারপর মনে কর যে কলমি শাক, বিউটিফুল খাবার। হ্যাঁ, এগুলো বিউটিফুল খাবার, এই দামি খাবার ভালো লাগে না। ঠিক আছে, এটার নাম হলো ডাইস্যাকারাইড। তো জিনিসটা হচ্ছে দুইজন ছিল একসাথে, এর আইসা আলাদা ছিল, একসাথে হয়ে গেছে। তখন এই জিনিসটা তোরা কেন পারবি না? কেন পারবি না? আমি আসলে তোদেরকে, আমি যেগুলো লেখা রাখছি ওইখানে আসলে মানে যেগুলো লিখছি ওগুলোতে কথাই বলিনি, এগুলো তোরা দেখে নিস। আমি ওই যে খালি স্লাইডে লেখার জন্য লিখছি। এখন আরেকটা জিনিস আছে, এইটার নাম হইল পলিস্যাকারাইড। এটা একটু দেখে আজকে ঘুম পাড়ায় দিব তোদের, হ্যাঁ। পলিস্যাকারাইড, এটা একটু দেখতে কেমন জানি, কেমন জানি, তোরা মনে কিছু নিস না, হ্যাঁ, মনে কিছু নিস না। যেমন মনে কর যে পলিস্যাকারাইডে অনেক কিছু আছে, সেলুলোজ আছে, গ্লাইকোজেন আছে। আমি স্টার্চটা দেখাই কেমন দেখতে, এটা দেখতে কেমন। পলিস্যাকারাইড হলো অনেকগুলো মনোস্যাকারাইড, অনেকগুলো মনোস্যাকারাইড, অনেকগুলো মনোস্যাকারাইড, এটা হলো পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইড হইলো অনেকগুলো মনোস্যাকারাইড। এটা কেমন কথা? এখন মনে করো লিখতে লিখতে আমি রিপন স্যারের শ্বশুর বাড়ি পর্যন্ত চলে যাব। রিপন স্যারের শ্বশুর বাড়ি হইলো কোথায় যেন আমি জানি না, কিন্তু রিপন স্যারের বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের মানুষ কেমন এটা আমি জানি না, তোমরা আমার একটু বলো। যেমন ধরো, দেখো 1 2 3 4, সবচেয়ে কিউট মানুষ কারা জানো? সবচেয়ে কিউট এলাকার মানুষ হচ্ছে এই নারায়ণগঞ্জের মানুষ। সেরম অবস্থা, কথা কম মায়ের বেশি,
ঠিক আছে, তাহলে এই হলো 1 2 3 4, এই হলো 5, তাহলে 5-এর এই হইল গ্লুকোজ। কেমন একটা চেহারা, হ্যাঁ কেমন একটা চেহারা। আবার দেখো 1 2 3 4, তোমরা মনে কিছু নিও না, হ্যাঁ আমি এখন লিখতে লিখতে রিপোর্ট স্যারের শ্বশুর বাড়িতে চলে যাব, যা আছে আজকে কপালে একটা কিছু হবে। 3 4 5 6, এই 6। আগে আরেকটা লিখলাম, মনে সুখ থাকলে কত লেখা যায়, আর মনে অসুখ থাকলে কিচ্ছু লেখা যায় না। ঠিক আছে, এদিকে আমাদের রুবেদ স্যারও চলে আসছে। এই রুবেদ স্যার, শিরপন স্যারের শ্বশুর বাড়ি কোন দিকে? ওকে ক্লাস, আচ্ছা ঠিক আছে। এসকে ফাহাদ হোসেন, হঠাৎ করে খুলনার মানুষ? হ্যাঁ রে বেটা, নারায়ণগঞ্জের মানুষের সাথে আবার তোরা আবার আইসিস কথা বলতে। এ মনে করো লিখলাম, এই যে এটা হলো আমার শ্বশুর বাড়ি, আর ও এটা হলো রিপন স্যারের শ্বশুর বাড়ি। আচ্ছা, এখন রিপন স্যারকে তো তোমরা চিনো, ম্যাথ করাইতে করাইতে উপরটা। ওকে, এই না এইটা ঈশ্বর জান, তুমি আরেকটা অবশ্য দামি কথা বলছো। ব্রাহ্মণবাড়ির মানুষ কিন্তু সেরম টেস্ট, ব্রাহ্মণবাড়ির মানুষের আতিথেয়তা মাশাল্লাহ। ব্রাহ্মণবাড়ি অনেক ভালো, আমার ওই এলাকায় একটু যাওয়ার ইচ্ছা আছে, কিছু একটা করবো ইনশাল্লাহ। তাহলে এইখানে কি হয়েছে? এইখানে হইল HOH, তাই না? HOH। তাহলে এই যে কাহিনীটা হইল 1 2 3 4, এটা তো 4 নাম্বার কার্বন হবে, তাই না? 4 নাম্বার, এটা আবার 1 2 3 4, এটা 4 নাম্বার কার্বন, HOH 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 HOH। তোমরা কিছু মনে করি না, মানে একই জিনিস লিখছি আর কি, একটু বড় সড়ো দেখা যাইতেছে, কিন্তু এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নেই, জিনিসগুলা সহজ, এগুলা তোমরা পারো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মালিয়া সারা রাত পর এই যে মেশকুন জান্নাত প্রভা, ওর বাসায় যাব, এই সন্দীপ যাব, সন্দীপ, ঠিক আছে ইনশাল্লাহ। ব্রাহ্মণবাড়ির মানুষ ভালো, তোরা এমন কিছু বলিস না, এই যে খবরে টবরে যা দেখে এগুলো বিশ্বাস করতে নেই। তো এই যে আল্লাহর অশেষ রহমত, আমার শ্বশুর বাড়ি থেকে রিপন স্যারের শ্বশুর বাড়ি পর্যন্ত চলে গেলাম, তোরা মনে কিছু নিস না। এখন কাহিনীটা হচ্ছে, এরাতে সবাইকে তো অ্যাড হইতে হবে, এরা সবাই যদি এই মার্চে অ্যাড না হয় তাহলে কি ওরা এরকম কিছু পাবে? তো এই মার্চে অ্যাড হওয়ার জন্য কিছু টাকা খরচ করা লাগবে। তো এই যে কিছু টাকা খরচ হচ্ছে, তো এই যে হইতে 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 ও মামা এই সব চলে আসলো, সব টাকা খরচ হলে তো হবে না, কিছু টাকা থাকতে হবে। আচ্ছা এখন এই যে এইখান থেকে যে অ্যাড হয়ে গেল, তাইলে মামুর বেটা এই আর এই ওয়াল্লাহ, তাহলে এই যে এইটা আর এই যে এইটা, তাহলে দাঁড়াইলো এইটার সাথে এইটা, মা গো মা। আবার ধরো এখান থেকে আমি একটা পানি বাইর করে দিলাম, ওই যে আগের মতো পানি বাইর করে ওর সাথে ওরা অ্যাড করে দিলাম গ্লাইকোসাইডিক বন্ড, তাহলে এখান থেকে একটু পানি বের হয়ে গেল। এরকম প্রতি অণু থেকে খালি পানি বের হবে। হ্যাঁ, এবারে যে হৃদির চোখ থেকেও পানি বেরিয়ে গেছে, তাহলে এখান থেকে এই একটা পানি বের হইলো, মনের কত সুখ। এরকম প্রতিটার থেকে পানি বেরোতে থাকবে। হায় আল্লাহ, পানি বেরিতে বেরিতে এই যে পানি বেরোলো, প্রতি অণু থেকে পানি বেরোলো, এরকম করে রিপন স্যারের শ্বশুরবাড়ির পর্যন্ত যাইতে থাকলে কমসে কম 300 থেকে 400টা অণু পর্যন্ত আমি লিখে ফেললাম। তখন এই রিপন স্যারের শ্বশুরবাড়ির পর্যন্ত তা যাইতে পারতেছি না, আটকে গেছি। তাহলে যাওয়ার জন্য কি করতে হবে? একটা অক্সিজেনকে ভিতরে আর একটা অক্সিজেনকে বাইরে, এইটাকে n সংখ্যক করে লিখলে এই যে একটা বিশাল দেহি যৌগ সৃষ্টি হইল, এটার নাম হইল স্টার্চ। স্টার্চ, এবং এইটারই আরেক নাম অ্যামাইলোস। অ্যামাইলোস, এইটারই আরেক নাম হচ্ছে অ্যামাইলোস। ঠিক আছে, এরপরে এইখানে আমি যেসব জিনিস লিখছি, এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নাই, এগুলো জাস্ট একটু দেখানোর জন্য যে সামনে, আমি তো কার্বোহাইড্রেট নিয়ে একটু বলছি, সামনে
অ্যামাইনো অ্যাসিড পড়তে হবে, এবং অ্যামাইনো অ্যাসিড মিলে এই যে এখানে যেটা হয় এটার নাম হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার। আর অ্যামাইনো অ্যাসিডের পলিমার যখন একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়, তাইলে এইখানে যুক্ত হইতে হইতে ও কি বানাইলো? পলিস্যাকারাইড। আর এইখানে যে বন্ড, অর্থাৎ COC, এটা যে বন্ড, এটার নাম হইল গ্লাইকোসাইডিক বন্ড। কিন্তু এইখানে যেটা তৈরি হচ্ছে, এই যে এইখানে যেটা তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এইটার নাম হইল পেপটাইড বন্ড। পেপটাইড বন্ড। এবং এই পেপটাইড বন্ড আলটিমেটলি কি তৈরি করবে? প্রোটিন। এই ছবি পড়াবো সামনে, তবে আরেকটু আস্তে আস্তে পড়াবো। আজকে খালি একটু তোমাদেরকে দেখাইলাম যে এটার চেহারাটা কেমন, মানে মনোস্যাকারাইড কেমন দেখতে, ডাইস্যাকারাইড কেমন দেখতে, পলিস্যাকারাইড কেমন দেখতে। ভিতরে কিন্তু আরও অনেক পড়া আছে। এই যে ট্রায়োস পড়াইলাম, টেট্রোস, পেন্টোস, পেন্টোজের বৈশিষ্ট্য আছে, কাজ আছে। হেক্সোজের বৈশিষ্ট্য আছে, কাজ আছে। সমানুতা আছে। তারপরে এদের ব্যবহার আছে, ডাইস্যাকারাইডের ব্যবহার আছে, বৈশিষ্ট্য আছে। কোন যৌগ কার সাথে বিক্রিয়া করে কোন অ্যাসিড বানাবে, কার গলনাঙ্ক কত, এগুলোও আছে। তো আজকে আমি এগুলো তো দেখাতে চাইতেছি না, কারণ তোমরা যখন কলেজে পড়বা তখন তোমাদের ভিতরে পড়ার যে স্পিরিট তৈরি হবে এবং যে স্পিডে তোমাদের পড়তে হবে, তখন গিয়া আমি একটু ভিতরে প্রবেশ করব। এখন তোমরা এই যে এই গভীর রাতে অলমোস্ট 11টা বাজে, তোমাদেরকে আমি মাথাটা নষ্ট করতে চাই না। তো যা দেখছো তোমাদের জন্য অনেক শুভকামনা। আমি আরও কিছু লেখাপড়া এখানে লিখছি, অনেক লিখছি, হ্যাঁ, এগুলো একটু লেখা রাখছি আর কি, কি আছে, কেমন দেখতে, সংকেত কি, এগুলো লিখছি। তোমরা একটু দেখো আমি কি কি বলছি, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা যারা এই মার্চে আসবা, আমার কাছে বায়োলজি পড়তে চাও, আমি বায়োলজিটাকে একটু গুছাইয়া পড়ানোর প্রত্যয় হাতে নিয়েছি। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার একটা মানে জটিলভাবে একটা সামনে দেখা হবে। আমি মন থেকে তোমাদের জন্য দোয়া করি, তোমরা তোমাদের বাবা মা আর কথা শুনবা। আরেকটা কথা বলি, বিদায় নিব, সেটা হইল অফলাইন আর অনলাইন হচ্ছে কমপ্লিটলি আলাদা জিনিস। তোমাদের যদি অফলাইনের ভালো সুযোগ থাকে তাহলে তোমরা অফলাইনে পড়তে পারো, আর যদি সুযোগ না থাকে, যদি অনলাইনে কোর্স এখনকার জামানায় কেমন এটা তোমরা জানো। আমাকেও যারা দীর্ঘদিন ধরে জানো, চিনো, আমি প্রতিনিয়ত লেখাপড়া করার চেষ্টা করি এবং আমার জীবনে অন্য কোনো কিছু নাই। আমি সকালবেলা দৌড়াই, সুইমিং করি, আর অফিসে সারাক্ষণই লেখাপড়া নিয়ে থাকার চেষ্টা করি। অন্য কোনো অ্যাক্টিভিটি এই মানে আমার নাই, বা অন্য কোনো কিছু চিন্তা করার নাই, লেখাপড়ার সাথেই কানেক্টেড থাকার চেষ্টা করি। এবং আমি বিশ্বাস করি আমি আগে অনেক কম জানতাম, এখনও কম জানি। সামনে হয়তো অধ্যায়গুলোকে আরও অনেক সুন্দর করে, আরও অনেক অন্যভাবে নতুন নতুন তথ্য দিয়ে একটু পড়ানোর চেষ্টা করব। বাট দ্য গুড পয়েন্ট ইজ, আমার এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির লেখা বই আসতেছে। ফর দ্য ফার্স্ট টাইম আই উইল বি ফিলিং গুড, ইনশাল্লাহ। গেট সেট রেডি। তারপর আমি ইন্টারমিডিয়েটের বই লিখব। আমার ইন্টারমিডিয়েটের বায়োলজির 16টা অধ্যায় লেখা হয়ে গেছে। মানে টোটাল হচ্ছে 24টা অধ্যায়ের মধ্যে 16টা অধ্যায় লিখছি, আর বাকি 8টা অধ্যায় আছে। এইটা কবে নাগাদ শেষ করতে পারবো আল্লাহ মালুম। বাট হোপফুলি তোমাদের সাথে আমার এই মার্চে দেখা হচ্ছে। এই মার্চে অলরেডি 550 জন ভর্তি হয়েছে। আমি ওদেরকে নিয়ে ফার্স্ট ইয়ারের ফুল কোর্সটা শেষ করব ইনশাল্লাহ। তোমাদের জন্য শুভকামনা। তোমাদের যদি কোনো ধরনের অগ্নিদ্র এর একটু দ্বারা, আর যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তোমরা আমাকে জানাও। আমি পড়াবো, আবার মঙ্গলবার পড়াবো, মঙ্গলবার ইনশাল্লাহ। এটারই পরের ভার্সনটা পড়াবো। এরপর আমি এই মার্চে পড়ানো শুরু করে দিব। আজকে এই মার্চে পড়াইছি আমি, এটা জাস্ট এটা শুরু, ঠিক আছে? আল্লাহ হাফেজ, গুড নাইট সবাইকে।